উনি ওনার সম্মত আছে। হ্যাঁ, ইব্রাহিম খলিল, শুনতে পান আমাকে? রেহেনা আছেন কোন ব্যাংকে? রেহেনা আক্তার, স্যার পূবালী ব্যাংকে। আপনি কি আগে ক্লাস করছেন না এবারই প্রথম? না স্যার, আগে করছিলাম, একটা সাবজেক্ট বাকি ছিল, ওইটাই করছিলাম। আগে ক্লাস করছেন আমার? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পার্ট। ক্লাস করছেন না? রিম্পি তো আগের স্টুডেন্ট। রিম্পি তো ফাঁকিবাজ, ও খাওয়ায় নাই, বললো পাস করলে খাওয়াবে তাই বলছিল। সানজিদা কোন ব্যাংকে আছেন? আমি অগ্রণী ব্যাংকে আছি। আগে ক্লাস করছেন? না, এটাই আমার প্রথম। এটাই প্রথম না? আচ্ছা। জি, আমার অগ্রণী এক ব্যাংকে, কলিগ হচ্ছে এটা রেফার করলো, তো তাই আমি হচ্ছে এটা এই ফার্স্ট অগ্রণী ব্যাংকে এনরোল ঢাকা, করেছি। ঢাকাতে নাকি অন্য জায়গায়? জি জি জি, ঢাকায়। ঢাকাতে না? আচ্ছা। জি। আর আইমা তো মানে আগেরই স্টুডেন্ট মনে হচ্ছে। আইমা, আইমার ফুল মিনিংটা কি হবে? বিরাট নাম, অনেক বড় নাম। বিরাট বড় নাম না? ইয়ে, আগের স্টুডেন্ট তো মনে হয় আমার। হ্যাঁ, আমি গতবারে যে পরীক্ষা দিয়েছি, 3টা পরীক্ষা হ্যাঁ, একসাথে দিয়েছি। ওখানে পাশ করলাম। আপনার এই ক্লাসটা আমি করেছি, হ্যাঁ। তো ঠিক আছে ভাই, যারা পুরাতন তারা তো মোটামুটি আমাকে চেনেনি। আমি মোহাম্মদ ওয়ারিসুর রহমান, যমুনা ব্যাংকে আছি, আর টুকটাক বিভিন্ন জায়গায় গেস্ট লেকচার হিসেবে ক্লাস নিচ্ছি। আমি আইসিএসবির অ্যাডজাসেন্ট ফ্যাকাল্টি মেম্বার, ব্যাংকিং আর ইকোনমিক্সের উপরে। এছাড়া আমি সিপি তে ক্লাস নিই, ব্যাংকিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে। এছাড়া আমি টুকটাক সেভ দ্য চিলড্রেন কেয়ারে গেস্ট টিচার হিসেবে যাই। এছাড়া আগে অনেক কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গেস্ট টিচার নিতাম, এখন তো ইউসিএল এ নিচ্ছি। আরো দুই জায়গায় কথা চলতেছে, যদি আমি সময় পাচ্ছি না আসলে। আমি এখন দেশের বাইরে আছি, দেশে নাই। তো তারপরও আপনাদের দেখলাম যে অনেক আগ্রহ ক্লাস করার। আমি চাইছিলাম না এবার করার জন্য, ক্লাস কিছু কম নিতে চাইছিলাম। তো দেখতাম যে অনেক আগ্রহ, মিজান ভাই বলতেছে যে অনেক আগ্রহ, কিন্তু আসলে যখন পার্টিসিপেন্ট দেখলাম তখন দেখলাম যে আসলে অত আগ্রহ না। কারণ পার্টিসিপেন্ট মাত্র 10 জন অ্যাটেন্ড করছে ক্লাসে, এবং এর মধ্যে দুজন আমি আর মিজান ভাই, মানে 8 জন স্টুডেন্ট। আর গ্রুপে দেখলাম টোটাল হচ্ছে মাত্র 20 জন স্টুডেন্ট, তার মধ্যে আমি আছি গ্রুপে, আর মিজান ভাই আছে, তার মানে 18 বা 17 জন স্টুডেন্ট। অথচ ব্যাংক হচ্ছে, এখন টোটাল ব্যাংক কয়টা আমাদের? আমাদের টোটাল ব্যাংক কয়টা বাংলাদেশে? প্রায় 70টা স্যার। হ্যাঁ, প্রায় 70টা হবে স্যার। প্রায় প্রায় উত্তর তো ঠিক হবে না আনিস, এক্সাক্ট উত্তর বলতে হবে। ব্যাংকার তো আমাদের এখন বাংলাদেশে 62টা শিডিউল ব্যাংক আছে আর 5টা নন শিডিউল ব্যাংক আছে। টোটাল আমাদের 67টা ব্যাংক আছে। তো আমাদের কি কোনো সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে ব্যাংকিং ডিপ্লোমা পাশের সাথে চাকরির কোনো সম্পর্ক নাই? আসছে এটা নাকি? নোট স্যার, রিসেন্টলি শুনলাম যে নোট হয়েছে স্যার। এটা নোট হয়েছে? রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স করার জন্য একটু নোট করছে স্যাররা। মানে নোট হয়েছে আহ, রিল্যাক্স করার জন্য, মানে জি মানে জি জি একদম জি। বাদ দেয় না এরকম কিছু? না না, বাদ দেওয়া হয়নি স্যার। হ্যাঁ, বাদ দেওয়া হয়নি, মানে বাদ দেওয়া রিল্যাক্স নাই, করবে আর কি। জি রিল্যাক্স করতে পারে আর কি। আচ্ছা। জি, রাইট স্যার। তো আমরা যখন পাস করছিলাম এই 8-10 সালের দিকে, তখন কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে আসলে এই ব্যাংকিং ডিপ্লোমা পাস করে প্রমোশনে কাজে লাগবে বা এরকম কিছু। আমরা চিন্তা করছিলাম যে ব্যাংকে এরকম একটা সার্টিফিকেট আছে, তাহলে এরকম নিয়েই নি। আমরা কিন্তু এরকম চিন্তা করিনি। এই সার্টিফিকেটটা নিলে তো নিজেরই খুব বেনিফিট মনে হয়। আমি তো যখন ব্যাংক থেকে ঢুকছি এখন পর্যন্ত পড়াশোনা ছাড়ি নাই।
কোনো না কোনো ডিগ্রির পিছনে আমি ছুটি। তো এই ফেসবুকে দেখি যে রিল্যাক্স হয়েছে, মানুষ খুব খুশি। এটা কেন আমি বুঝলাম না আসলে। সার্টিফিকেটটা তো আমাদের সবার দরকার, ব্যাংকের সাথে ডাইরেক্ট রিলেটেড। যাক, আমি আসলে গল্প করতেছিলাম যে দেখি 2-4 জন স্টুডেন্ট বাড়ে কিনা, বেসিক্যালি এই জন্য। তো আমরা শুরু করি, হ্যাঁ? রিম্পি জয়েন করতে পারছেন? জি স্যার। তো আমাদের যে কোর্স কন্টেন্ট আছে এখানে টোটাল 7টা মডিউল আছে। 7টা মডিউল আছে এবং আমরা প্রথমে আমাদের তো আসলে কনস্ট্রেন্ট আছে অনেক। তো ইচ্ছা করলে অনেক কিছু করানো যায় না। যেমন রিম্পিরা যখন ক্লাস করছিল, আমার মনে আছে, আমি মনে হয় তখন 14টা করে ক্লাস নিয়েছিলাম ফার্স্ট পার্টে। এখন 14টা না 12টা করে নিয়েছিলাম। কটা নিয়েছিলাম রিম্পি, মনে আছে নাকি? 16টা। হ্যাঁ, 16টা। 16টা। আচ্ছা। তো এখন কনস্ট্যান্টের কারণে আমরা 9টা করে ক্লাস নিচ্ছি আর কি। তো এরপরও আরেকটু কমানোর কথা বলা হয়েছিল, কিন্তু আমার পক্ষে আর কমানো সম্ভব না বলে আমি বলছি যে আসলে এইভাবে পড়াইলে তো আসলে পাশ করানো কঠিন হবে। হুম। ওদের কনস্ট্যান্ট এই কারণে যে ওরা স্টুডেন্ট ভাবে পায় নাই, আবার ফেসবুকে আবার লেখালেখি হইলো। এই কারণে ওদের কনস্ট্যান্ট। তো যাই হোক, অসুবিধা নাই, আমরা 9টা ক্লাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব সাপোর্ট দেওয়ার আপনাদেরকে। আর এছাড়াও বিগত সালের যে প্রশ্নগুলো হয়েছে, আসছে, বিভিন্ন সময় আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলাপ করব এবং কেমন প্রশ্ন হওয়া উচিত চ্যাপ্টার ওয়াইজ সেইগুলো নিয়ে আমি আলাপ করব। কিভাবে প্রশ্নগুলো হইতে পারে এবং এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, যদি সুযোগ থাকে আমি সেগুলো প্রশ্ন আকারে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে, আমি, যারা পুরনো তারা জানেন, আমি একটা করে অ্যাসাইনমেন্ট দিই প্রত্যেকটা ক্লাসে। ক্লাস শেষে আমি একটা অ্যাসাইনমেন্ট গ্রুপে লিখে দিই। ওই গ্রুপের করার উদ্দেশ্য এইটা যে অ্যাসাইনমেন্টটা দিলে পরে ওই আমি বুঝতে পারি যে আসলে আপনাদের প্রোগ্রেসিভ কতটুকু, আপনারা কতটুকু বুঝতেছেন বা বুঝতেছেন না। তো সেখানে যে ভুলগুলো হয় সেগুলো আমি আবার আপনাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের বেসিক। আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করতেছি ট্রেজারি নিয়ে। ট্রেজারির 7টা মডুল আছে। মডুল এর ক্লাস আমরা আসলে প্রথমে কাজ করব হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, একদম যা আমাদের সিলেবাস আছে সিলেবাস অনুসারে আমরা শেষ করার চেষ্টা করব এবং সিলেবাস শেষ করার পরে আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। যদি এখানে 2-1টা ক্লাস বেশি লাগে সেটা ফ্রি অফ কস্ট আমি আপনাদেরকে করাবো। এটার সাথে এবিসিএল এর আমার কোনো টাকা দেওয়ার দরকার নেই, আর আমি আপনাদেরকে এটা ফ্রি করাবো। তো আপনারা যদি আগ্রহী থাকেন, কিন্তু আসলে স্টুডেন্ট যদি এরকম 8-10 জন থাকেন তাহলে খুব বেশি আগ্রহ টিচারও পায় না। যাক, অসুবিধা নাই। যে কজন রেগুলার পারেন থাকবেন সবসময়, কারণ আমরা, আপনারা থাকলে পরে লাইভ ক্লাস হলে বেশি ভালো হয়। অনলাইন ক্লাসে তো অনেকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে, আমি আপনাদের কাউকেই দেখতেছি না, সুতরাং একটা ফাঁকি দেওয়ার স্কোপ থাকে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করলাম, হ্যাঁ? ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ক্লাস। ট্রেজারি ম্যানেজমেন্ট আসলে আমাদের ব্যাংকে টোটাল যে বিজনেস অ্যাফেয়ার্স আছে, যেটা ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স বলে, সেই ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সে কিভাবে টাকা আসবে, কিভাবে ফান্ড রেজ করবে এবং সেই ফান্ডটা কিভাবে ইউজ হবে, টোটাল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স এর, সেটাকে আসলে বেসিক কাজ হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের। তো ট্রেজারি ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সটা সম্পর্কে কি আমাদের ধারণা আছে? হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স? না থাকলে কোনো সমস্যা নাই, শুধু একজন বলবেন যে না স্যার, ধারণা নাই। আর যদি থাকে তাহলে আমি আর বলবো না এইসব বলে। আনিস, ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো ধারণা আছে? না স্যার, আপনি একটু ডিটেলস যদি স্যার প্লিজ। ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সটা হচ্ছে আমাদের যে ব্যাংকের যে টোটাল লাইবিলিটিস থাকে এবং অ্যাসেট থাকে, সে লাইবিলিটিস এর ভিতরে আমাদের যে পার্ট গুলো থাকে, লাইবিলিটিস এর ভিতরে আমাদের পার্ট থাকে হচ্ছে, প্রথমে থাকে ডিপোজিট, দেন থাকে হচ্ছে আদার লাইবিলিটি। ডিপোজিটের ভিতরে বিভিন্ন কাস্টমারের ডিপোজিট গুলো থাকে, দেন আদার লাইবিলিটিস থাকে। আদার লাইবিলিটিস এর ভিতরে আমরা যে ডিপোজিটের জন্য যে ইন্টারেস্টটা অ্যাক্রু করে রাখি, সেই আদার লাইবিলিটিস এর ভিতরে সেই ইন্টারেস্ট অ্যাক্রুড পার্টটা থাকে। এরপরে হচ্ছে আমাদের
ইন্টার সাসপেন্স অ্যাকাউন্ট থাকে, দেন আমাদের অফ ব্যালেন্স শিট আইটেম গুলো থাকে, কন্টা আইটেম গুলো, দেন আমাদের ইনকাম থাকে। এই পাশে থাকে লাইবিলিটি সাইড গুলো এইভাবে থাকে, এবং অ্যাসেট সাইডে আমাদের ক্যাশ গুলো থাকে, লোনস এন্ড অ্যাডভান্স থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, আদার অ্যাসেট থাকে, আর ভাইস ভার্সা কন্টা অফ ব্যালেন্স শিট আইটেম গুলো থাকে, আর এক্সপেন্ডিচার থাকে। এই টোটাল জিনিসগুলা যেগুলো আমরা ডেইলি ট্রানজাকশন করে থাকি আমাদের ব্যাংকের, এই বিষয়গুলো বেসিক্যালি নিয়ে যে একটা 4-5টা কাগজ হয় ব্যাংকের, যে প্রতিদিন ব্যাংকের কি কি ট্রানজাকশন হয়েছে, কোন কোন সেক্টর গুলোতে, লাইবিলিটিস পার্টে কত হয়েছে, ইনকাম পার্টে কত হয়েছে, অ্যাসেট পার্টে কত হয়েছে, এক্সপেন্ডিচার পার্টে কত হয়েছে, অফ ব্যালেন্স শিট কন্টা আইটেম কত হয়েছে, এই জিনিসগুলা যে 4-5টা পেজের মাধ্যমে ইন এ স্ন্যাপশটে আমরা দেখতে পারি, সেটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স। তো এই ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সটা নিয়ে বেসিক্যালি ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ। তো এইটার বেসিক উদ্দেশ্যটা কি? বেসিক উদ্দেশ্য হচ্ছে, এই ট্রেজারি ম্যানেজমেন্টের বেসিক উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রফিট আছে, আমাদের ম্যাক্সিমাইজ প্রফিট রিটার্ন করা, আর হচ্ছে মিনিমাইজিং কস্ট করা। এইটা হচ্ছে বেসিক কাজ। এবং এই কাজগুলো করতে যে ও বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করে। আমরা এখানে ছোট একটা ডেফিনেশন দিচ্ছি ট্রেজারি ম্যানেজমেন্টের। এই ডেফিনেশন এর থেকে আর ছোট করা সম্ভব না। আমি এই যে কথাটা আপনাদের এতক্ষণ বললাম, যে ট্রেজারি ম্যানেজমেন্ট কাকে বলে, ট্রেজারি ম্যানেজমেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স। তো ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স সম্পর্কে একটু ধারণা হয়েছে? জি জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? স্যার ভালো আছেন নি স্যার? খুব বেশি ভালো নাই জাহাঙ্গীর ভাই। স্যার আমি আমি জানি স্যার, আমার প্রবলেমটা শুনছি আমি স্যার। তো স্যার হ্যাঁ আমি হ্যাঁ, একটু আসতে দেরি হয়ে গেছে আর কি স্যার, অফিস আচ্ছা থেকে আচ্ছা, বের আমাকে হতে একটু, দেরি হয়েছে স্যার। হ্যাঁ একটু দোয়া রাখেন আর কি। হ্যাঁ, জি স্যার, ইনশাল্লাহ দোয়া রইলো স্যার। জি স্যার, তারপরে তো আসসালাম। আপনাকে ছাড়তে পারলাম না আর কি। আমি চাইছিলাম না এবার না না আসলে। থ্যাংক ইউ স্যার। আমি তো স্যার বেসিক্যালি আপনি থাকবেন বলেই ভর্তি হয়েছি, নতুবা তো ভর্তি হইতাম না। না, আমি আসলে চাইছিলাম না এবার, একটু পিছিয়ে যেতে চাইছিলাম, যে আমি বললাম যে সামনের বার নিব, কিন্তু এই ইসের কারণে, মিজান ভাইয়ের কারণে আসলে বাইরে উঠিনি আর কি। না স্যার, থ্যাংক ইউ স্যার, আমাকে পাস করে দেন, পড়া নিয়েন না। না না, ঠিক আছে। এরপরে বার ইনশাল্লাহ ফ্রি থাকবে। এবার দোয়া রাখেন যেন একটু যে কাজে আসছি সেটা একটু উঠে আসতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো থাকবেন। আচ্ছা। তো আমাদের এই যে ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে যে কথা বলতেছিলাম, শুনতে পাইছেন আপনি? জি স্যার, একটু শুনতে পাইছি স্যার। জি আচ্ছা আচ্ছা। তো ট্রেজারি ম্যানেজমেন্টের যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের টোটাল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে ওরা কাজ করে। তো ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে যে কথাগুলো বলছি, এটা কি বুঝতে পারছেন? আনিস, বুঝতে পারছেন? জি স্যার। জি বুঝতে স্যার, পারছি। যতটুকু বলেছেন স্যার এতটুকু বুঝে গেছি স্যার। আলহামদুলিল্লাহ। যদি না বোঝেন, হ্যাঁ, আমাকে রিপিট করবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো আমাদের যে ট্রেজারি ম্যানেজমেন্টের যে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা এই যে লাইনটা আছে, এইটার বেসিক কাজ হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট অফ অল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স। এইটুকু বললেই, এই শব্দটুকু যদি থাকে, তাহলে যে খাতা দেখবে সে বুঝবে। এরপরে বাকি অফ দ্য বিজনেস সাসাস, একটা বিজনেসের ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে সে কাজ করে। এরপরে সাসাস কি, রেজিং ফান্ড ফ্রম ভেরিয়াস সোর্স কি, ডিপোজিটর। এবার কারেন্সি ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো, ভেরিয়াস স্ট্র্যাটেজি, প্রসিডিউর, কর্পোরেট ফাইন্যান্স। তো এইটা হচ্ছে ওর সংজ্ঞা। এর থেকে ছোট সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না, আমি এই জন্য এইভাবে দিয়েছি সংজ্ঞাটা আর কি। হ্যাঁ, আর ওর মেইন গোল কি? মেইন গোল হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন। এই যে শিটগুলো দিচ্ছি, শিটগুলো একটু সবাই ফটোকপি করে নিবেন। ফটোকপি করে নিয়ে যেখানে যেখানে আমি কথাগুলো বলি ওখানে একটু দাগ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আর পড়া লাগবে না। হুম? তো ওর মেইন গোল হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন, ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন, আর মিনিমাইজিং কস্ট, মিনিমাইজেশন অফ কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেইন গোল। তো ট্রেজারি ম্যানেজমেন্টের অলরেডি আমি বলে ফেলছি ওর ওর গোল কি, ওর কাজ কি। তারপরে এখানে ফাংশন গুলো আলাদা করে দেওয়া আছে, যে কি ফাংশন, ক্যাশ ম্যানেজমেন্ট করা, অর্থাৎ আমাদের লিকুইডিটি যাতে শর্ট, মানে ক্যাশের সিআরআর এসএলআর মেনটেন করা। দেন আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট করা। লিকুইডিটি ম্যানেজমেন্ট কি? অর্থাৎ আমার কাছে প্রচুর পরিমাণে যদি ডিপোজিট থাকে, আমি যদি সেটাকে ডিপ্লয় না করতে পারি, তাহলে আমাদের লস আর পসিবিলিটি থাকবে। সেটাকে বলা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট করা। দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড ইন এডিকুয়েট কোয়ান্টিটি ইন দ্য রাইট টাইম। অর্থাৎ আমার যে ফান্ড অ্যাভেলেবেল যদি আমি না রাখতে পারি, তাহলে ডিপ্লয় করবো কিভাবে? তো সুতরাং অন্যদের, আমাদের যে কম্পিটিটর আছে মার্কেটে, সেই কম্পিটিটরদের সাথে বুঝতে হবে যে আসলে তারা কি রেটে ইন্টারেস্ট দিচ্ছে, আর আমি কি রেটে ইন্টারেস্ট দিয়ে আমি ফান্ডগুলো কালেক্ট করতে পারবো।
যেমন ধরেন মার্কেটে একটা সুনাম আছে যে আমার ব্যাংকের কথা বলি আমাদের ব্যাংকের একটা সুনাম আছে, আমাদের সাস্টেনেবল ফাইন্যান্স এবং গ্রিন ব্যাংকিং একটা সুনাম আছে আমাদের ব্যাংকে। তো এই কারণে ব্যাংকিং সেক্টরে একটা ভায়াবিলিটি দেখা গেল, ভলাটিলিটি দেখা গেল, কিন্তু যমুনা ব্যাংকের ডিপোজিট নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই কারণে দেখা যাচ্ছে যমুনা ব্যাংকে অটো কিছু ডিপোজিট আসবে। অটো যদি ডিপোজিট আসে, সেই ক্ষেত্রে যদি আমরা ইন্টারেস্ট রেটটা আমাদের কম্পিউটার যারা আছে তাদের থেকে যদি একটু কমও রাখি, তাও আমাদের এখানে অটো অটো ডিপোজিট আসবে। তো এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। আমি বলতেছি না যে এইটাই আমাদের স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। তো তাহলে আমরা ফান্ড কালেক্ট করব কিভাবে এবং এই ফান্ডটা ডিপ্লয় করব কিভাবে, এবং কতটুকু ফান্ড আমরা কালেক্ট করব, কতটুকু ডিপ্লয় করব, সেটা রাইট টাইমে করতে পারি কিনা। যদি রাইট টাইমে না করতে পারি, তাহলে ওই পরিমাণ লস আমাদের হইতে হবে, লস ইনকার হবে। অর্থাৎ আমাদের যে রিসোর্স গুলো আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এবং এই এই রিলেটেড যে রিস্ক গুলো আছে, যেমন ধরেন প্রচুর পরিমাণে লোন দিতে গেলাম, কোন সেক্টরে লোন দেওয়া আসলে উচিত, সেই সেক্টরে লোন দেওয়া আসলে ঠিক কিনা, সেটা আমাদের বুঝে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে হবে। তো এটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের মেইন ফাংশন। এই পর্যন্ত কেউ সমস্যা আছে ট্রেজারি নিয়ে? না স্যার, ওকে স্যার, ক্লিয়ার স্যার। না স্যার, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন ট্রেজারি ম্যানেজমেন্ট তো আমাদের ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতেছে। এখন আরেকটা সংজ্ঞা অনেক সময় এসে থাকে, ইন্টিগ্রেটেড ট্রেজারি কি জিনিস। ইন্টিগ্রেটেড ট্রেজারি হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে যে কাজ করে, এটাই বেসিক্যালি ওই ব্যালেন্স শিটের কথা বলে। এবং সেখানে আমাদের যে গ্লোবাল ইকোনমি, ট্রেজারি কিন্তু শুধুমাত্র আমাদের দেশ থেকে যে ডিপোজিট আনলো এবং লোন দিল এই কাজ নিয়েই কাজ করে না। ওরা আমাদের যে ফরেন কারেন্সি রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে, আমাদের যে ফরেন কারেন্সি রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে সেইগুলো নিয়েও তারা ডিল করে। এই জন্য বলা হয় ট্রেজারিকে ইন্টিগ্রেটেড ট্রেজারি। অর্থাৎ শুধুমাত্র ডিপোজিট লোন নিয়ে কাজ করে না, সে অফ ব্যালেন্স শিট আইটেম গুলো নিয়েও কাজ করে। আমাদের যে অফ ব্যালেন্স শিট যে আইটেম গুলো আছে সেগুলো নিয়েও কাজ করে। এই জন্য ট্রেজারিকে বলা হয় যে যে টোটাল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করে। এবং টোটাল ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স এর ভিতরে আমাদের লাইবিলিটি সাইডে যেমন কোনটা আছে, অ্যাসেট সাইডেও কোনটা আছে, সুতরাং অফ ব্যালেন্স শিট আইটেম নিয়ে সে কাজ করে। এই জন্য ট্রেজারিকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেজারি। আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে আমাদের ব্যাংকে, আমরা ডিপোজিটের ক্ষেত্রে আমরা যেমন অ্যাকাউন্টকে ভাগ করি, যে আমাদের ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট আছে। আমরা যেমন ডিমান্ড ডিপোজিটের ভিতরে কোন কোন অ্যাকাউন্ট গুলো থাকে এরকম ভাগ করে থাকি, তেমনি ফরেক্স এর ক্ষেত্রে আমরা 3টা অ্যাকাউন্টের মাধ্যমে ডিল করে থাকি। ফরেক্স এর ক্ষেত্রে আমি কি ডিপোজিটের অ্যাকাউন্ট গুলো সম্পর্কে আইডিয়া আছে তো সবার? আমার মনে হয় থাকার কথা, যারা ফার্স্ট পার্ট ক্লাস করছে আমি তাদেরকে এগুলো নিয়ে বলছি ডিটেলস। আমাদের ডিপোজিট কয় প্রকার? ব্যাংকের ডিপোজিট, স্যার টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট। আচ্ছা থ্যাংক ইউ। এট দ্য টাইম ডিমান্ড ডিপোজিট কোনগুলা? ডিমান্ড ডিপোজিট স্যার যেমন কারেন্ট অ্যাকাউন্টের একটা অংশ, সেভিংস এর একটা অংশ, আরো আছে? তারপরে এসএনডি স্যার। পেড অর্ডার হতে পুরোপুরি পারে। মনে নাই, পুরোপুরি মনে নাই। আচ্ছা আনিস বলেন কি বলছিলেন? পেড অর্ডারও হতে পারে স্যার। হতে পারে, এই যে আনিস, এই যে হতে পারে শব্দ থাকবে না কিন্তু, হ্যাঁ। জি স্যার। ডিমান্ড ডিপোজিট হচ্ছে, আবার লেখেন যদি ভুলে গেছেন, জাহাঙ্গীর ভাই ভুলে গেছেন। জি স্যার, ভুলে গেছি স্যার। হ্যাঁ, ডিমান্ড ডিপোজিট হচ্ছে কারেন্ট ডিপোজিট। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে ডিমান্ড ডিপোজিট হচ্ছে কারেন্ট ডিপোজিট প্লাস সেভিংস এর 9% প্লাস বিলস পেয়েবল মানে অল টাইপস অফ পে অর্ডার প্লাস ফরেন কারেন্সি ডিপোজিট আর টাইম ডিপোজিট হচ্ছে এফডিআর, সেভিংস এর 91% প্লাস এসএনডি অ্যাকাউন্ট, শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট প্লাস স্কিম। জি স্যার, মুখস্থ। হ্যাঁ, মুখস্থ স্যার হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এসএনডিটা যেহেতু শর্ট নোটিস ডিপোজিট, এই জন্য এটাকে টাইম ডিপোজিটের ভিতরে রাখা হয়েছে আর কি। এই বইতে বলা আছে যে 7 দিনের নোটিশে টাকা দিতে হয়, এই জন্য শর্ট নোটিস ডিপোজিট বলে এটাকে। এটা হচ্ছে লতে বলা আছে, আর প্র্যাকটিসে হচ্ছে কাস্টমার আসলে আমরা টাকা দিয়ে দিই। জি স্যার। এই জন্য ফার্স্ট পার্টে বলা হয় ল অ্যান্ড প্র্যাকটিস। জি ফার্স্ট স্যার। পার্টে একটা সাবজেক্ট ছিল ল অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, তো তেমনি আমরা ডিপোজিটের যেমন এরকম কতগুলো ভাগ আছে, ক্রেডিট যারা করবেন ক্লাস ক্রেডিট এরকম ভাগগুলো বলবো। তো ক্রেডিট এরকম ভাগ আছে, ফান্ডেড নন ফান্ডেড আরো 5 প্রকার ভাগ আছে।
ঠিক তেমনি ফরেক্স এর ক্ষেত্রেও আমাদের কয়েকটা অ্যাকাউন্ট মেনটেন করে আমাদের বিজনেসটা করতে হয়। ফরেক্স অ্যাকাউন্ট গুলো কি কি হইতে পারে? এনিবডি, কেউ কি ফরেন এক্সচেঞ্জে কাজ করে কেউ এখানে? ফরেক্স এর কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কাজগুলো ডিল হয়? স্যার কাজ করি না স্যার। আপনি তো ম্যানেজার, আপনার তো সব জানতে হবে। স্যার এইটুকু জানি না স্যার, পারি নাই ফরেন এক্সচেঞ্জে কাজ করতে, চাকরি নাই। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। ফরেন এক্সচেঞ্জে বেসিক্যালি তিনটে অ্যাকাউন্টের মাধ্যমে ডিল হয়। একটা হচ্ছে নষ্ট অ্যাকাউন্ট, একটা ভস্ট অ্যাকাউন্ট, একটা লরো অ্যাকাউন্ট। নষ্ট, NOSTRO, নষ্ট, জি স্যার। NOSTRO, নষ্ট। নষ্ট, ভষ্ট, ভস্ট, VOSTRO, ভস্ট। ভষ্ট, ভষ্ট, জি স্যার। আর হচ্ছে লরো অ্যাকাউন্ট, লরো। LORO, লরো অ্যাকাউন্ট। তো এই নষ্ট অ্যাকাউন্ট হচ্ছে আমরা যখন বিদেশের কোনো ব্যাংকের সাথে, সে ফর এক্সাম্পল ধরেন এখানে অগ্রণী ব্যাংকের কে জন আছেন? অগ্রণী ব্যাংকের কে? ফারানা বোধহয়, নাকি না রেহেনা? অগ্রণী ব্যাংকের কে আছেন যেন? হ্যালো, আসসালাম স্যার, আমি আছি। আচ্ছা, অগ্রণী ব্যাংকের যে আছেন, ধরেন অগ্রণী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যে কোনো ওদের কোনো অ্যাকাউন্ট যখন ধরেন বিদেশের চায়নার কোনো ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করে, তখন সেটাকে বলে নষ্ট অ্যাকাউন্ট। মাত্র অ্যাকাউন্ট, জি স্যার। আর যদি চায়নার কোনো ব্যাংক অগ্রণী ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করে, বস্ত্র অ্যাকাউন্ট। সেটা বলে ভস্ট অ্যাকাউন্ট। এখন ধরেন বিজনেসের ক্ষেত্রে চায়না, এই অগ্রণী ব্যাংক এবং চায়না সাংহাই ব্যাংক, এরা দুজন একটা এলসি ওপেন করছে ওদের ব্যাংকে, যে এই দুই ব্যাংকে ডিলটা হবে। কিন্তু এই দুই ব্যাংক কেউ কেউ সাথে অ্যাকাউন্ট মেনটেন করে না। কিন্তু চায়না ব্যাংকের সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে আমাদের দেশের, যে ব্যাংকের মাধ্যমে এলসিটা ওপেন হয়েছে, চায়নায় ইম্পোর্টার ওপেন করছে, সে তার একটা অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে আছে। তখন সোনালী ব্যাংকে, তো ওই চায়নার ওই ব্যাংকটা বলে যে ভাই আপনি নেগোশিয়েট করেন অগ্রণী ব্যাংকের সাথে, আপনি অগ্রণী ব্যাংকের সাথে নেগোশিয়েট করেন। তখন সোনালী ব্যাংক যখন এই অগ্রণী ব্যাংকের সাথে নেগোশিয়েট করবে, ওই চায়নার ব্যাংকের ওই অ্যাকাউন্টের মাধ্যমে সোনালী ব্যাংক থ্রু হয়ে অগ্রণী ব্যাংকে আসবে, তখন সে অ্যাকাউন্টটাকে বলে লরো অ্যাকাউন্ট। আমি বুঝাইতে পারছি? স্যার তাহলে কি ওই যে নেগোশিয়েট যে ব্যাংক করে, সে ব্যাংক থার্ড পার্টি ব্যাংক, নর্মালি থার্ড পার্টি ব্যাংক, লরো ব্যাংকের মতোই হয়, লরো লরো ব্যাংকের অ্যাকাউন্টের মতো হয়। জি স্যার, জি স্যার, জি মোটামুটি ক্লিয়ার না? আচ্ছা, জি। জি স্যার। তাহলে আমাদের ইন্টিগ্রেট ট্রেজারি কখন হচ্ছে? যখন আমাদের যে ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স আছে সেইটার সাথে যখন আমাদের গ্লোবাল মানি মার্কেটটা, ফরেক্স মার্কেটটা অ্যাড হচ্ছে, তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেজারি চলে আসতেছে। তো আমাদের ইন্টিগ্রেটেড ট্রেজারির উদ্দেশ্য একই, উদ্দেশ্য গোলও একই, সমস্ত ধরনের ম্যাক্সিমাইজ প্রফিটেবিলিটি করা, রিস্ক মিনিমাইজ করা, রিস্ক মিটিগেশন করা। হ্যাঁ, এইগুলা ওই ট্রেজারির মতো যে গোলগুলো ছিল, সেই একই গোলই হচ্ছে এই ইন্টিগ্রেটেড ট্রেজারির গোল। এই পর্যন্ত করে কোনো সমস্যা আছে? না ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেটেড ট্রেজারির কাজ করার ক্ষেত্রে আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টে তিনটা ডিপার্টমেন্ট থাকে। এইখানে এই লাইনটা এক্সট্রা চলে আসছে, আপনারা এটা কেটে দেন। হ্যাঁ, এই লাইনটা এক্সট্রা চলে আসছে, এটা কেটে দিয়েন। এই লাইনটা দুই জায়গায় এক্সট্রা চলে আসছে আর কি, এটা শেষও আছে। আমাদের এই ট্রেজারি ডিপার্টমেন্টটাকে আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে, স্ট্রাকচারটা কি? এটা তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্রন্ট অফিস, একটা মিড অফিস, একটা ব্যাক অফিস। কখনো নাম শুনছেন ট্রেজারি ডিপার্টমেন্টের? জাহাঙ্গীর জি ভাই তো স্যার। শোনার কথা। হ্যাঁ শুনি স্যার, জানি স্যার। আপনি তো জানেন আমাদের পুতুলদা আছে, জি স্যার। পুতুলদা আছে ব্যাক অফিসে, আমাদের ফ্রন্ট অফিসে আসিফ স্যার আছে, জি স্যার। তারপরে আমাদের মিড অফিসে কে আছে জানেন নাকি? না স্যার, মিড অফিসে জানি না স্যার, কারণ ব্যাক অফিস ফ্রন্ট অফিস থেকে তো কথা বলি। হ্যাঁ, না স্যার, মিড অফিসে কি আছে জানি না। মিড অফিসে তো ডিল করা লাগে না, এই জন্য আর কি জানেন না। জি স্যার, জি স্যার। এখন এই তিনটা ডিপার্টমেন্টের কাজ বললে পরে আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে মিড অফিসে কেন ডিল করা লাগে না। আচ্ছা,
তো ফ্রন্ট অফিসে যারা আছে এরা বেসিক্যালি ডিলার আর ট্রেডার। এরা আমাদের যে ফরেন এক্সচেঞ্জ গুলো ডিল হয়, আমাদের যে বাইং এবং সেলিং হয়, আমাদের যে বিভিন্ন ফরেন কারেন্সি যে বাইং এবং সেলিং হয়, এখানে কিছু ডিলার থাকে, ব্যাংক টু ব্যাংক ফরেন কারেন্সি বাইং এবং সেলিং হয়। তো এইখানে কিছু ট্রেডার কিছু থাকে আমাদের ব্যাংকের এমপ্লয়ি, এদেরকে ট্রেডার বলে। এরা ব্যাংক টু ব্যাংক ফরেন কারেন্সি বাই এবং সেল করে। এদেরকে বেসিক্যালি ফ্রন্ট অফিসে রাখা হয় এবং এদেরকে খুব ভ্যালু দেওয়া হয়। এদেরকে বলা হয় যে খুব শার্প অফিসার। এরা আরেকজনের সাথে খুব বার্গেনিং পাওয়ার খুব ভালো। আমি আমি এইটা আর কি বলা হয় যে ওদের বার্গেনিং পাওয়ারটা খুব ভালো। এরা শার্প অফিসার এবং এরা খুব টেকনিক্যাল হয়ে থাকে। এরা খুব কম প্রাইসে ডলার কিনতে পারে এবং বেশি দামে ডলার সেল করতে পারে। এই জন্য এদেরকে ফ্রন্ট অফিসে রাখা হয় এবং এদেরকে ডিলার হিসেবে বলা হয়, ডিলার বা ট্রেডার বলা হয় এদেরকে। তো এই ফ্রন্ট অফিসের যে কত টাকা আমার নষ্ট অ্যাকাউন্টে যত আমার ক্রেডিট থাকবে, ব্যালেন্স থাকবে, তত আমার ভালো। মানে আমার বুকে যত থাকবে, আমি যত পরিমাণ বাই করতে পারবো, আমার অ্যাকাউন্টে যত পরিমাণ থাকবে, আমি যত বাই কিনতে পারবো অল্প দামে, এবং সেটা সবসময় চেষ্টা থাকে আমি ওই দিনে বেশি দামে বিক্রি করে দেওয়ার। কারণ কোনো ব্যাংকের রেপুটেশনের কারণে ওই ব্যাংকে কিন্তু ফরেন কারেন্সি আসে না, ওই ব্যাংকে ফরেন কারেন্সি ডিল হয় না। এই জন্য যে সমস্ত ব্যাংকগুলোর ডিলিং ভালো, সেই সমস্ত ব্যাংকের কিন্তু এক্সচেঞ্জ রেট গেইন করতে পারে। তো এই কারণে আমি যেমন যমুনা ব্যাংকে আছি, আমাদের যমুনা ব্যাংকের এক্সচেঞ্জ গেইনটা খুব ভালো হয়। আমাদের এখানে ডিলার, বিশেষ করে আমাদের যে ট্রেজারি ডিপার্টমেন্টের যে হেড আছে, উনি এইটার ক্ষেত্রে খুব এক্সপার্ট। তো এই ট্রেজারি ফ্রন্ট অফিসের কাজ হচ্ছে বেসিক্যালি কি, তাহলে ফরেন কারেন্সি বাই এবং সেল করা। কম দামে কিনবে, বেশি দামে বিক্রি করবে, এই হচ্ছে ওর কাজ। ও শুধু ডিল করবে, আর কিছু করবে না, কিন্তু নাথিং এলস। ও শুধু ডিল করবে এবং হায়ার ম্যানেজমেন্টকে জানাবে যে স্যার আমার এই পরিমাণ আজকের ডিল হয়েছে। আর মিড অফিসের কাজ হচ্ছে এই যে ফরেন কারেন্সি কতটুকু বাই করলো, কতটুকু সেল করলো, এর মধ্যে কোনো রিস্ক আছে কিনা, আসলে এতটুকু আমার বাই করা ঠিক হচ্ছে কিনা, ও জাস্ট অ্যানালাইসিস করবে, পারফরমেন্স গুলো ইভ্যালুয়েশন করবে। হ্যাঁ, এবং আসলে এই বাই করাতে কোনো রিস্ক আছে কিনা, ইন ফিউচারে কালকে আবার দাম পড়ে যাবে কিনা। তো এই জিনিসগুলো সে অ্যানালাইসিস করে আর কি। এই জন্য মিড অফিসের সাথে আমাদের ব্যাংকের যে ব্রাঞ্চ অফিসাররা আছে, তারা ডাইরেক্টলি কোনো রিলেটেড না। যেমন আমাদের ডিপোজিট ইন্টারেস্ট রেট কতটুকু হবে, আমাদের লোনের ইন্টারেস্ট রেট কতটুকু হওয়া উচিত, মার্কেটে কেমন আছে, সেইগুলো মিড অফিস অ্যানালাইসিস করে যে আমরা কি আসলে কাস্টমার আমাদের এখানে অ্যাভেলেবল আসতেছে কিনা, আমরা কি ডিপোজিট রেটটা কম রাখছি কিনা, আমাদের ডিপোজিটটা কি বেশি আছে কিনা, আমাদের ডিপোজিট বেশি চলে আসতেছে কিনা, আমরা ঠিক মতো ফান্ডটা ডিপ্লয় করতে পারতেছি কিনা। এই জন্য একটা অ্যাসেট লায়াবিলিটি কমিটি আছে, যেটা মিড অফিস ডিল করে থাকে। হ্যাঁ, মিড অফিস ডিল করে থাকে, অর্থাৎ আমাদের কতটুকু অ্যাসেট রাখা উচিত, কি ইন্টারেস্ট রেট দেওয়া উচিত, কি পরিমাণ আমাদের লাইবিলিটি রাখা উচিত, কি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া উচিত। এই জন্য এই একটা অ্যালকো কমিটি আছে, যেটাকে অ্যাসেট লাইবিলিটি কমিটি বলে। এইটা বেসিক্যালি মিড অফিস ডিল করে থাকে। এই ফ্রন্ট অফিস এবং মিড অফিস, এই দুটাকে বুঝতে পারছেন জাহাঙ্গীর ভাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন ওই যে ডিল গুলো করলো, ওই যে ফ্রন্ট অফিস যে ডিল গুলো করলো, ও কিন্তু শুধু ডিলার ট্রেডার, ও কিন্তু আর কিছু করে না। এখন এগুলো পোস্টিং দিয়ে লাগবে না? জি স্যার, ব্যাক অফিসে করবে। এই পোস্টিং গুলো দেবে ব্যাক অফিস। জি স্যার। এই পোস্টিং গুলা, এই সেটেলমেন্ট গুলো ব্যাক অফিস করবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টের, এই তিনটা সেক্টর আলাদা করে দেওয়া। এবং ফ্রন্ট অফিসের সাথে ব্যাক অফিসের কোনো সম্পর্ক থাকবে না। যদিও আমাদের এখানে খুব ভালো গুড রিলেশন, নিয়ম হচ্ছে ফ্রন্ট অফিসের সাথে ব্যাক অফিসের কোনো সম্পর্ক থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ফ্রন্ট অফিস কোনো ভুল ধরলে তার রিকনসিলিয়েশন করবে হচ্ছে ব্যাক অফিস। ফ্রন্ট অফিস যদি কোনো কাজ করে থাকে এবং সেটার পোস্টিং দেওয়ার সময় এই রিকনসিলিয়েশনের দায়িত্ব হচ্ছে ব্যাক অফিসের। সুতরাং ব্যাক অফিসের সাথে যদি ফ্রন্ট অফিসের ভালো সম্পর্ক থাকে, তাহলে ফ্রন্ট অফিস এবং ব্যাক অফিস দুজন বন্ধু হয়ে যাবে। এরা আসলে কেউ কোনো ভুল ধরবে না এবং এখানে ঝুঁকি বেড়ে যাবে। তো যাও, এইটা আসলে এটাও লর ভাষা, এবং প্র্যাকটিসের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আনিস, মোটামুটি বুঝতে পারতেছেন ভাই? স্যার জি একটু স্যার, ছোট্ট আলহামদুলিল্লাহ, জি স্যার। প্রশ্ন স্যার। বলেন। একটু প্রশ্ন ছিল, সেটা হলো স্যার,
যে ফ্রন্ট অফিসে যারা কাজ করে তারা তো ফরেন এক্সচেঞ্জ বাই সেল করে, হ্যাঁ হ্যাঁ আনফর্চুনেটলি স্যার কোনো কারণে যদি, কারণ তারা তো মানুষ, হিউম্যান বিং, হ্যাঁ কোনো হুম, কারণে হুম। লস করে, সেই ক্ষেত্রে তাদের অ্যাকশনটা কি হয় স্যার? এক্সচেঞ্জ লস হবে, স্যার ফিনান্সিয়াল লস হবে। এক্সচেঞ্জ লস হবে। বুঝছি স্যার, জি 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 স্যার। ওই ওদের একটা বড় সুবিধা হচ্ছে কি, ওরা গেইন করে গেইন করে ধাপ ধাপ করে প্রমোশন পেয়ে যায়, কিন্তু কিন্তু ওদের লস করলে আর প্রমোশনে কোনো ক্ষতি হয় না। বুঝছি স্যার। ওদের একটা বড় সুবিধা হচ্ছে এটা, এবং ওরা শুধুমাত্র টেলিফোনে কাজ করে, আর কোনো কাজ করে না আমার কাছে, আমি যতটুকু বুঝি আর কি। হ্যাঁ, আমি ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানী তো, এই জন্য ক্ষুদ্র জ্ঞানী অংশে ভুলও জানতে পারে, কিন্তু ওদের থেকে আমার কাছে মনে হয়েছে ব্যাক অফিসে এবং মিড অফিসের কাজ বেশি, কিন্তু এই দুই অফিসের ভ্যালু কম ব্যাংকে। জি স্যার, কারণ অ্যানালাইসিসটা তো বিশাল ব্যাপার, কারণ আমি অ্যানালাইসিস আসলে হয়েছে কি, অ্যানালাইসিসের যে লোকগুলা, সেই লোকগুলা এখানে রাখা হয় না। যেমন মিড অফিসে যে অ্যানালাইসিস লোক দরকার, সেই টাইপের লোকগুলা ফ্রন্ট অফিস কখনো চায় না যে এখানে খুব এক্সপার্ট লোক থাকুক, তাহলে ও রিস্ক গুলা ফেস করতে পারে। এই কারণে এইখানে খুব এক্সপার্ট লোক রাখা হয় না। যদি এক্সপার্ট লোক রাখা হইতো তাহলে মিড অফিস যে ক্যালকুলেশন গুলো দিতে পারতো, সেটা খুব ব্যাংকের জন্য খুব উপকার হইতো। উপকার হইতো, রাইট। যাই হোক, আমি আসলে ওই ইসে না যাই, কারণ দেখা যাচ্ছে এইটা অনেক সময় অনেকের নেগেটিভ সাইড চলে আসতে পারে। না স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা যদি কখনো কোনো হায়ার ম্যানেজমেন্টের জীবনে যে আল্লাহ নেয়, তবে আমি আহ, আমার পরিচিত যদি খুব কাছের লোকও যায়, তাদেরকে আমি বলবো যে মিড অফিসে সবচেয়ে শক্ত লোক রাখেন, আর ট্রেডারের জন্য খুব বেশি ভালো জ্ঞানী লোক রাখার দরকার নাই। ট্রেডার ডিল সবাই করতে পারবে, শুধু ট্রেজারি হেডটাই ভালো হইলে হবে, ট্রেজারি হেডের বুদ্ধি ভালো থাকলেই হবে, ঠিক আছে? আর ওইখানে খুব ভালো লোক দরকার নাই, মিড অফিসে খুব ভালো লোক রাখেন, একদম 100% খুব ভালো বোঝে এই টাইপের লোক রাখেন। কারণ আমরা তো এইগুলা নিয়ে খুঁটিনাটি গুলো চিন্তা ভাবনা করি। হ্যাঁ, আমরা বিভিন্ন বই টই পড়তেছি, বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখতেছি, অবজারভেশনও করতেছি, এবং আমরা ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স নিয়ে ডিল করি। আমরা অনেক কিছুই বুঝতে পারি, কিন্তু আমরা ছোট মানুষ তো, এই কারণে হয়তো অনেক জায়গায় অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি না। যাই হোক, যদি পরিচিত কেউ উপরে যায় বা নিজেরাও যদি কখনো যায়, তাহলে হয়তো অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। যাবেন স্যার, অনেক উপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আপনি যাবেন অনেক উপরে। যাক, আপনি গেলেও হবে, পরিচিত তো আপনি আছেন। আচ্ছা, ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। এখন আমরা অলরেডি কিন্তু ওই যে ইন্টিগ্রেটেড ট্রেজারিতে কারা থাকে আর ওদের কাজ কি, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। কি পড়ছি একটু আগে, ফাংশন গুলো পড়ছিলাম না, খেয়াল আছে কিনা? এই যে ট্রেজারি ম্যানেজমেন্টের ফাংশন গুলা, ক্যাশ ম্যানেজমেন্ট, এখানে আমি বলছিলাম সিআরআর এসএলআর মেনটেন করতে হয় ওদের। ব্যাংকের সিআরআর এসএলআর কত, সিআরআর কত? স্যার এই জিনিস তো কতবার পড়ি, কিন্তু তো এক সেকেন্ড কতবার পড়ার পর। পড়ি, প্রত্যেকবার ভুলে যাই। স্যার 4%। হ্যাঁ, 4%। ঠিক আছে। এসএলআর কত? কনভেনশনালে 13, ইসলামিকে হ্যাঁ, 5.5। কনভেনশনালে 13, ইসলামিকে 5.5। ভেরি গুড। রিম্পির কিন্তু মনে আছে, জাহাঙ্গীর ভাই। আচ্ছা, তো আমি তো বুড়ো হয়ে গেছি স্যার, এই জন্য মনে থাকে না। না, রিম্পি অবশ্য আপনার আগেও পাস করছে, আর আপনার আগের ব্যাচ বোধ হয় রিম্পি, নাকি মনে হচ্ছে। আচ্ছা, আর এডি রেশিও কত? এডি রেশিও রিম্পি কত ব্যাংকে? লাস্ট তো যে ডাটা সেটা মনে হয় এখন নেই স্যার। 89 কি? অ্যাডভান্স ডিপোজিট রেশিও হচ্ছে কনভেনশনাল ব্যাংকের জন্য 87%, আর ইসলামী ব্যাংকের জন্য হচ্ছে 92%। আমার আমার ডাটাটা অবশ্য পুরনো। 89টা পুরনো ছিল। হ্যাঁ, কনভেনশনাল ব্যাংকের জন্য 87%, আর ইসলামী ব্যাংকের জন্য 92%। হ্যাঁ, আর সিআরআর হচ্ছে কনভেনশনাল এবং ইসলামের জন্য 4%, আর এসএলআর হচ্ছে কনভেনশনাল জন্য 13%, ইসলামের জন্য 5.5%। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে তাহলে ক্যাশ ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ট্রেজারির, সে ক্যাশ ম্যানেজমেন্ট কি থাকে, সিআরআর এসএলআর মেনটেন করা।
এরপরে আমাদের ম্যাক্সিমাইজ রিটার্ন করা, ওইটা তো বোঝাই আগেই বলছি। লিকুইডিটি এবং ফান্ড ম্যানেজমেন্ট, একটু আগে যে ফাংশন গুলো বললাম সেগুলো। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট করা। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট মানে কি? অ্যাসেট লাইবিলিটি অ্যাকাউন্টিং এর একটা আছে, সূত্র আছে। সূত্রটা জানা আছে কেরোর? অ্যাকাউন্টিং এর একটা সূত্র। ইকুয়াল টু অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি আচ্ছা, প্লাস ওনারশিপ ওনার ক্যাপিটাল যেটা। ওনার ইকুইটি স্যার, ওনার্স ইকুইটি। অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ হ্যাঁ। এটা সবসময় সমান হবে। এটা সবসময় সমান হবে, সমান অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি সমান হবে। হ্যাঁ, এটা যদি ভাঙা যায়, ভাঙলে ওনার সিকিউরিটিটাকে ভাঙলে আমরা আরো কিছু জিনিস পাই। সেটা হচ্ছে ওনার সিকিউরিটি ভাঙলে পাই ইনকাম প্লাস ক্যাপিটাল মাইনাস এক্সপেন্ডিচার। তাহলে মাইনাস এক্সপেন্ডিচারটা এই পাশে নিয়ে আসলে আমরা পাই, টোটাল সূত্রটা পাই হচ্ছে অ্যাসেট প্লাস এক্সপেন্ডিচার সমান সমান লাইবিলিটিস প্লাস ইনকাম প্লাস ক্যাপিটাল। এটা হচ্ছে মেইন সূত্র। জি স্যার। তো এইটা সবসময় সমান হবে, কোনোটার জন্য বেশি না হয়। এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টটা করাটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রেজারির কাজ। এরপরে রিস্ক ম্যানেজমেন্ট করা, কোনো ধরনের কোনো রিস্ক আছে কিনা, যেমন ইন্টারেস্ট রেটে একটা রিস্ক থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের যে মার্কেটে যে আমাদের যে অ্যাসেট গুলো আছে, সেই অ্যাসেট গুলো আমরা ঠিক মতো প্রপার ইউটিলাইজ করতে পারতেছে কিনা। যেমন সিকিউরিটাইজেশন অফ অ্যাসেট বলে। সিকিউরিটাইজেশন অফ অ্যাসেট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে অ্যাসেট গুলো দিচ্ছি সেইগুলোর এগেনস্টে সিকিউরিটি ঠিক মতো নেওয়া আছে কিনা। যেমন আমরা যদি ফ্ল্যাটের এগেনস্টে লোন দিই, মর্টগেজ লোন দিই, আমরা যদি অটো লোন দিই, হ্যাঁ, তো এইগুলো মোটামুটি কার লোন দিই, এগুলো কিন্তু মোটামুটি সিকিউরিটি থাকে। তো সিকিউরিটাইজেশন অ্যাসেট এটা আমাদের বেশি ইন্ডিয়াতে বেশি ইউজ হয়, আমাদের দেশে এই অ্যাসেট এইভাবে একটু কম ইউজ হয় আর কি। তো এরপর ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে এটা নতুন আইডিয়া। ট্রান্সফার প্রাইসিং আমরা আমাদের নতুন সফটওয়্যার অ্যাড করতে গেছিলাম, আমাদের ব্যাংকে একটা নতুন সফটওয়্যার আসছিল যে টাটার যে সফটওয়্যার আছে, এখানে অ্যাড করতে গেছিলাম, যদিও পারিনি আমরা। এটা খুব ভালো জিনিস। এখন আমরা এটা হ্যান্ডেল করতেছি, আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছি। ট্রান্সফার প্রাইসিং হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ প্রাইসিং করা। প্রোডাক্ট ওয়াইজ প্রাইসিং করা, যেমন আমরা অলরেডি করে থাকি। আমরা যেমন কারেন্ট ডিপোজিটের ক্ষেত্রে আমরা কোনো ইন্টারেস্ট রেট দিই না স্যার। দিই না। সেভিংস এর ক্ষেত্রে কেন 2% দিচ্ছি? কিছু টাইম ডিপোজিট আছে আর কিছু আছে ডিমান্ড ডিপোজিট। সেভিংস এর ক্ষেত্রে এই জন্য 2% দিচ্ছি যে এখানে আপনি মানুষটা সিকিউরিটির জন্য টাকা রাখে, জি স্যার। পকেটে টাকা না রেখে সিকিউরিটির জন্য রাখে, এবং মানুষ যে কোনো সময় উত্তোলন করে নিয়ে যেতে পারে। এই টাকাটাই আমরা তেমন ইনভেস্ট করতে পারি না, এখান থেকে আমরা বেশি একটা রিটার্ন পাই না, এই জন্য আমরা 2% দিচ্ছি। তো এরকম প্রোডাক্ট ওয়াইজ আমরা যে প্রাইসিং গুলো সেট করছি, ঠিক আছে, এবং এই প্রোডাক্টের এগেনস্টে, এই ডিপোজিট প্রোডাক্টের এগেনস্টে, অর্থাৎ আমরা যে লোন প্রোডাক্ট গুলো সেট করছি, এবং সেটার কোনটা আমরা কন্টিনিউয়াস লোন, কোনটা ডিমান্ড লোন, কোনটা টাইম লোন, এই ডিপোজিট প্রোডাক্টের এগেনস্টে আমরা ওই প্রোডাক্ট গুলো সেট করছি, ওইগুলোর আবার প্রাইস সেট করছি, সেইটাকে বলা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা স্যার আরেকবার বলবেন একটু ট্রান্সফার প্রাইসিংটা? আচ্ছা, ট্রান্সফার প্রাইসিং হচ্ছে, ধরেন আমরা ডিপোজিট যে প্রোডাক্ট গুলো আছে আমাদের, লো কস্ট ডিপোজিট, হাই কস্ট ডিপোজিট, হ্যাঁ, এইরকম যে প্রত্যেকটা নো কস্ট ডিপোজিট, লো কস্ট ডিপোজিট, হাই কস্ট ডিপোজিট, এই যে এই ডিপোজিটের এগেইনস্টে আমরা যে প্রাইস গুলো সেট করতেছি, যে আমরা কারেন্ট ডিপোজিটের জন্য 0 ইন্টারেস্ট রেট দিচ্ছি, সেভিংস এর জন্য 2% ইন্টারেস্ট রেট দিচ্ছি, এফডিআর এর জন্য কোনোটার জন্য 1 মাসের জন্য আমরা 9, 6 মাসের জন্য 10, এরকম প্রোডাক্ট ওয়াইজ যে আমরা ইন্টারেস্ট রেট সেট করতেছি, ঠিক এই প্রোডাক্টের এগেইনস্টে আমরা কোনটা কোন মেয়াদে থাকবে সেটার উপর ভিত্তি করে, এই ম্যাচুরিটির উপর ভিত্তি করে যেন লোন প্রোডাক্ট সেট করতেছি, সেইগুলো আমরা টাইম লোন, ডিমান্ড লোন, টার্ম লোন, এবং সেইগুলোর যে ইন্টারেস্ট রেট সেট করতেছি, এইটাকে বলা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। হ্যাঁ স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে বিভিন্ন ডেরিভেটিভ যে প্রোডাক্ট গুলো আছে, অর্থাৎ আমরা হেজিং করা, মানে রিস্ক কমায় নেওয়া, ঝুঁকিটা কমায় নেওয়া। যে এই ঝুঁকিটা কমায়, ডেরিভেটিভ প্রোডাক্ট গুলো আমাদের কি কি আছে? আমাদের ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সব আমরা 4টে ডেরিভেটিভ ইউজ করি আমরা ফরেন এক্সচেঞ্জ ডিলিং এর ক্ষেত্রে। এইগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো, এখন শুধু বলে রাখলাম আর কি। তো এই ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সব অর্থাৎ কোন সময়ে কাস্টমারকে আমরা কোন রেটে ডিল করব। সামি ভাই, জাহাঙ্গীর ভাই, স্যার। আপনি বিজনেস করার ক্ষেত্রে আপনার কি এলসি বিজনেস আছে ব্যাংকে?
না এলসি বিজনেস নাই স্যার, নাই স্যার, কিন্তু আমি ওরকম কোনো বিজনেস নাই, একটাও আসে না। না স্যার নর্মালি স্যার আসে, আমার এখানে হয় না আর কি স্যার, রুরাল ব্রাঞ্চ তো নর্মালি আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা। ফরওয়ার্ড অপশনে কি করি যে আমি আজকে এটা একটা এলসি খুললাম, এটার পেমেন্টটা যদি আমি ডেফার্ড পেমেন্ট দিই, তাহলে ডেফার্ড পেমেন্ট দিতে হলে যখন আমি টাকাটা পেমেন্ট দিব ওই রেটে কাস্টমার থেকে আমি টাকা নিব, অথবা কাস্টমার ওই রেটে আমাকে টাকা দিবে, ওটা হলো ফরওয়ার্ড রেট। আর অপশনটা তো সাথে ইনস্ট্যান্ট, আজকের ডেটে আমি ফরেন এক্সচেঞ্জ রেট যা উনি আমাকে টাকা দিবে, আমি ফরেন এক্সচেঞ্জ রেট কিনে ফেলবো, কিনে উনি যখন করবে এবার আমার লস হলে লস হবে, আমি ওই রেট তাকে করে দিব। যাক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক আলাপ করবো এগুলো নিয়ে। এটা হচ্ছে যে এই চারটা অপশন, ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সব, এই চারটা অপশন হচ্ছে বেসিক্যালি ব্যাংকের যে ফরেন এক্সচেঞ্জ ডিলিং হয় সেটা রিস্কটা, ঝুঁকিটা কমানোর জন্য, এবং সেটাই ট্রেজারি ডিপার্টমেন্ট বেসিক্যালি কাজ করে থাকে এটা নিয়ে। ঠিক একইভাবে আরবিট্রেজও একটা অপশন, যেটা অবাধে অবাধে চলাচল করতে পারে, অর্থাৎ অবাধে ব্যবসা করতে পারে, যাতে সেটা অবাধে কিভাবে পারচেস করতে পারে এবং সেল করতে পারে, এবং অ্যাকচুয়ালি ম্যাক্সিমাইজ প্রফিটটা করতে পারে মিনিমাইজ রিস্ক করে, সেটাও ইন্টিগ্রেট ট্রেজারি একটা কাজ। এবং আলটিমেট ফাইনাল গোল হচ্ছে ওর ক্যাপিটাল এডুকেশন, ক্যাপিটালের সক্ষমতা যেন ঠিক থাকে। আমাদের কারের পার্সেন্টেজটা কত, ক্যাপিটাল এডুকেশন রেশিওর কতটুকু রাখতে হয় আমাদের ব্যাংকে মিনিমাম? স্যার খেয়াল তো নাই। মিনিমাম কতটুকু ক্যাপিটাল এডুকেশন রেশিও মেনটেন করতে হয় ব্যাংকের? 12.5%। হ্যাঁ, 12.5%। তো সেইটা এডিআর স্যার, এডিআর, সরি, সিএআর, ক্যাপিটাল সিআর, এডুকেশন সিআর, সরি, 12.5%। হ্যাঁ, সরি বলুন। আচ্ছা। স্যার টায়ার ওয়ান আর টায়ার টু তে কত রাখতে হয় স্যার, টায়ার ওয়ানে কত, টায়ার টু তে টায়ার 1 এবং টায়ার 2 আবার আছে, দুইটা মিলে 10, আর সাথে হচ্ছে আমাদের সিসিবি, ক্যাপিটাল কনজারভেশন বাফার, এটা 2.5%। এইটার আবার প্রত্যেকটার আবার আলাদা আলাদা মেনটেন করতে হয়, একটাতে আবার মেনটেন করতে হচ্ছে 7% মিনিমাম, আরেকটাতে 4, এবং দুইটা মিলে 10। আর ক্যাপিটাল কনজারভেশন বাফারের জন্য 2.5%। রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস আছে জাহাঙ্গীর ভাই, নিছেন নাকি? কোনটা স্যার? এই সেকেন্ড পার্টের রিস্ক ম্যানেজমেন্ট ক্লাস নিছেন? হ্যাঁ হ্যাঁ নিছি স্যার, সব নিবো স্যার, আমি তো করবো তিনোটা স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সব সব। ওই রিস্ক ম্যানেজমেন্টে একটা ক্লাস আছে এই ক্যাপিটাল নিয়ে, ইনশাল্লাহ এখানে ডিটেলস পড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। তো এই হচ্ছে ইন্টিগ্রেট আমাদের যে ট্রেজারি ম্যানেজমেন্ট আছে এর ফাংশন। এইগুলা শুধু পয়েন্ট আকারে পড়বেন, এগুলা কিন্তু এই ডিটেলস পড়ার দরকার নাই, শুধু ফাংশন গুলো পয়েন্ট পড়বেন। আর আমি যেভাবে বললাম, প্রয়োজন বোধে আবার রেকর্ডিং ক্লাস নিবেন মিজান ভাইয়ের কাছ থেকে, নিয়ে এই রেকর্ডিং ক্লাসটা দরকার আবার শুনবেন, এবং যেগুলা বাংলায় বলতেছি এইগুলা টুকটুক ছোট ছোট করে নোট নিয়ে লিখবেন, লিখে লিখে পড়বেন, কারণ এগুলো মুখস্থ করে পরীক্ষায় গেলে গেলে অনেক কষ্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মানে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটটা আসলে নাথিং এলস, আমরা যে মার্কেটে বসবাস করি, আমরা যে দেশের যে টোটাল ফিনান্সিয়াল রিলেটেড যে ট্রানজাকশন গুলো করি, যে দেশের টোটাল যেভাবে করে থাকি সেটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। এবং এখানে বিভিন্ন বায়ার থাকে, সেলার থাকে, এরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ট্রেড করে থাকে। হ্যাঁ, এবং সেই ইনস্ট্রুমেন্ট গুলো কারেন্সি ইনস্ট্রুমেন্ট হতে পারে, ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট হতে পারে, বন্ড হতে পারে, ইকুইটি হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট হতে পারে। এই টোটাল ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলা যে মার্কেটে বায়ার এবং সেলাররা ট্রেড করে থাকে সেটাকে ফিনান্সিয়াল মার্কেট বলে। এই ফিনান্সিয়াল মার্কেট বেসিক্যালি 4 ধরনের হয়ে থাকে। একটা বলে কারেন্সি মার্কেট, এই কারেন্সি মার্কেটটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট। কারেন্সি মার্কেট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এটা কারেন্সি মার্কেট এই কারণে বলা হয়ে থাকে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে কারেন্সি মার্কেট এই কারণে বলা হয়ে থাকে যেখানে ফরেন কারেন্সি ডিলিং হয়ে থাকে। এই মার্কেটে ফরেন কারেন্সি বাই সেল হয়ে থাকে, এই জন্য এটাকে কারেন্সি মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেট হচ্ছে আমরা যে মার্কেটে ডিপোজিটের কাছ থেকে বিভিন্ন রকম ডিপোজিট কালেক্ট করতেছি, আমরা লোন দিচ্ছি, যে ব্যাংক যে বিভিন্ন রকম ডিপোজিট কালেক্ট করতেছে এবং যে লোন দিচ্ছে, এইটাকে বলা হচ্ছে শর্ট টার্ম মার্কেট। এই মার্কেটটা শর্ট টার্ম মার্কেট। এটা সাধারণত 1 দিন থেকে 1 বছর পর্যন্ত হয়, মানে 1 বছরের বেশি না। এই মার্কেটটা হচ্ছে 1 দিন থেকে 1 বছর পর্যন্ত, এর বেশি হয় না এই মার্কেটটা। এটা শর্ট টার্ম বোরোইং এবং লেন্ডিং মার্কেট বলা হয়ে থাকে। আমরা যে বিভিন্ন রকম ডিপোজিট কালেক্ট করে থাকি, লোন দিয়ে থাকি, এটাকে বলা হচ্ছে মানি মার্কেট।
হুম, তো এরপরে হচ্ছে আমাদের ডেরিভেটিভ মার্কেট, অর্থাৎ আমরা যে ফরেন এক্সচেঞ্জ ডিল গুলো করে থাকি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে সেটা। আর তারপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে আমরা যে শেয়ার বিজনেস করে থাকি, বিভিন্ন রকম প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মাধ্যমে যে শেয়ারের ডিল গুলো করে থাকি সেটাকে বলে ক্যাপিটাল মার্কেট। এই ফিনান্সিয়াল মার্কেটের এই যে চারটা জিনিস বললাম, এই অগ্রণী বাঁকের জন্য কি আছেন বলছিলেন, কার কাছে শুনছিলেন, তার মাধ্যমে আসছেন ক্লাস করতে? স্যার আমি আছি। রেহেনা, রেহেনা না সঞ্জিদা? সঞ্জিদা স্যার। সঞ্জিদা নতুন না, আচ্ছা। সঞ্জিদা, জি আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? স্যার, আমার একটা ছিল, আমি তো হচ্ছে বাংলায় এক্সামটা দিতে যাচ্ছি স্যার, এর জন্য আমার ওই যে আপনার রিডিং ম্যাটেরিয়াল আর মানে ইসের মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। আমি স্যার এই পরীক্ষাটা বাংলায় দিতে যাচ্ছিলাম। বাংলায় কেন দিবেন? এটা ইংলিশে দেওয়া সোজা না? স্যার আমার কাছে বাংলাটা আমি ইংলিশে সহজ হবে ইংলিশ। স্যার। আমার কাছে তো ইংলিশ অনেক সোজা মনে হয় সঞ্জিদা। আপনি বাংলা দিতে গেলে এটা এত সহজ করে কিন্তু লিখতে পারবেন না। রাইট। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে একটু হেল্প করতে পারি। যেমন এই যে ফিনান্সিয়াল মার্কেটে পড়ালাম, ফিনান্সিয়াল মার্কেটের সংজ্ঞাটা কিন্তু এই 2 লাইন। হ্যাঁ, এটা এখানে কয়টা এই মার্কেটে কারা ডিল করে? এই 4জন ডিল করে, এই 4জন থাকে এখানে। এই কারেন্সি মার্কেটটা কি জিনিস? কারেন্সি মার্কেট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলা হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের ফরেন কারেন্সি ডিল হয়ে থাকে, বাই সেল হয়ে থাকে। মানি মার্কেটটা কি জিনিস? এইটা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে ব্যাংক এবং ব্যাংক এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে, লার্জ ইনস্টিটিউট গুলো আছে, এরা বিভিন্ন বিভিন্ন কাস্টমার থেকে ডিপোজিট নেয়, বড় করে এবং লোন দিয়ে থাকে। এবং এই মার্কেটটা যে লোন এবং ডিপোজিট নেয়, এটার ম্যাক্সিমাম হচ্ছে 1 ইয়ার এবং লেস পর্যন্ত টাইম, মানে ম্যাক্সিমাম 1 ইয়ার পর্যন্ত টাইম, ম্যাচুরিটি টাইম। ক্যাপিটাল মার্কেটটা কি জিনিস? এখানে বিভিন্ন রকম শেয়ার, বিভিন্ন ধরনের শেয়ার বাই সেল হয়ে থাকে, ট্রেড হয়ে থাকে, এবং এইটা 1 বছরের বেশি সময় ম্যাচুরিটি থাকে। যেটা মানি মার্কেটে ছিল 1 বছর পর্যন্ত, এটা হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য। আর এইটা হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড ফিউচার অপশন সোয়াপ, এইগুলা বেসিক্যালি এই মার্কেটে মাধ্যমে হয়ে থাকে। এই 4টা মার্কেট। তো এইটা এইটা কি আপনার এইভাবে বেশি সুবিধা হয় না ইংলিশে, এই যে 4টা তো স্যার লাগে? আসলে হচ্ছে মানে আমার আমি মনে হয় আপনি যদি বাংলায় লিখতে চান আপনার অনেকগুলো কথা লেখা লাগবে, কিন্তু ইংলিশে কিন্তু আপনি আমার মনে হয় আমি যদি 9টা শিট পড়াই, আপনার ম্যাক্সিমাম হয়তো 25 থেকে 30 পাতা পড়া লাগবে আর কি, আপনি যদি এগুলো লিখে লিখে নোট করে পড়েন। আর আমি যদি যেগুলো বলতেছি এগুলো নিচে দাগ দিয়ে রাখেন, দেখবেন যে সব মিলে হয়তো 25 থেকে 30 পাতা হবে। এখন আপনি যেটা ভালো মনে করেন, আমি আসলে মিজান ভাইয়ের সাথে আলাপ করে দেখতে পারেন, উনিও তো মনে হয় বাংলা আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আমার কাছে মনে হয় না বাংলা লিখলে বেশি ভালো হবে। স্যার আমার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং অত ভালো না স্যার, এর জন্য হচ্ছে উম, ইংলিশের হ্যান্ড রাইটিং আপনার খুব ভালো হয়ে যাবে, আপনি একটু ট্রাই করে দেখেন না? আপনি একটু সাহস নিয়ে ঠিক ট্রাই আছে করে স্যার। দেখেন না? আপনি, আমার মনে হয় আপনি ইংলিশ একটু ট্রাই করে দেখেন, কারণ আপনি যদি বলেন তাহলে আমি আরো ছোট ছোট করে আপনাদের এই মার্ক করে দিব, আপনি শুধু দাগায় রাখবেন। এটা, এই শীটটা কি আপনার হাতে আছে? জি আছে। আছে না? তাহলে আমি প্রথম পেজ থেকে আবার যাই, একটু দাগান। দাগাইছেন এতক্ষণ? জি আমি দাগাইছি স্যার। আচ্ছা, আরেকবার একটু দাগান, দেখেন তো এটা। অন্যরা কিছু মনে করেন না ভাই, আমি ওনাকে একটু হেল্প করতেছি। হ্যাঁ, স্যার ঠিক আছে। জাহাঙ্গীর ভাইকে বলেন স্যার দাগানোগুলো বলতে। হ্যাঁ, স্যার জাহাঙ্গীর ভাইকে বলেন দাগানোগুলো দিতে। দাগানোগুলো দিতে, তাই? জাহাঙ্গীর ভাইয়ের দাগানোগুলো তো লাস্ট ক্লাসে খুব কাজে লাগে। স্যার অসুবিধা নাই স্যার, আমি স্যার হেল্প করতে পারবো। উনি আমার নক দিলে হবে। আর আমার কাছে মনে হয় কি স্যার, ইংলিশে লিখলে পাশ করার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি তো বাংলাতে এটাই মনে করি, এবং ইংলিশে আমি অনেক শর্ট করে পড়াই। হ্যাঁ, আর মূল টার্ম গুলো কিন্তু স্যার ইংরেজিতেই লিখতে হবে, ওগুলোর বাংলা কিন্তু কারো মাথায় পরীক্ষার হলে আসবে না। এই 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 লাইনটা যদি আপনি না পারেন সঞ্জিদা, তাহলে আপনি এই লাইনটা এতটুকু পড়বেন শুধুমাত্র। হ্যাঁ, এই যে এতটুকু পড়বেন, পুরাটা পড়ার দরকার নেই। এইটুকু লিখবেন পরীক্ষায়, যদি ট্রেজারি ম্যানেজমেন্ট পরীক্ষায় আসে ডেফিনেশন।
আর এটার গোল বা ইম্পর্টেন্স যাই আসুক না কেন, এই লাইনটুকু লিখবেন, লেখার সাথে লিখবেন the main goal is maximize the return and minimization cost. ইন্টারেস্ট লেখার দরকার নেই, মিনিমাইজেশন কস্ট লিখবেন। ফাংশন যদি আসে এই পয়েন্ট 6টা লিখবেন। 6টার থেকে যদি আপনার মনে না থাকে তাহলে প্রথমটা লিখবেন ক্যাশ ম্যানেজমেন্ট, দেন লিকুইডিটি ম্যানেজমেন্ট, দেন অপটিমাইজেশন ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আর 4 নম্বর রিস্ক ম্যানেজমেন্ট। 1 2 5 6, যদি 6টা মুখস্থ করতে কষ্ট হয়। 1 2 5 6। ইন্টিগ্রেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই একটু আগে যে সংজ্ঞাটা আমরা পড়ছি না, ট্রেজারি ম্যানেজমেন্টের যে সংজ্ঞাটা পড়লাম, এইটার সাথে এই পর্যন্ত লেখার সাথে লিখবেন অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মানি অ্যান্ড ফরেক্স মার্কেট, অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মানি অ্যান্ড ফরেক্স মার্কেট। আর মেইন গোল, এইখানে যে কথা লিখছি ওই পুরোটা লিখে যদি ইম্পর্টেন্স বা বেনিফিট বা গোল আসে, ওইটার সাথে এইখানে যে ইম্পর্টেন্সটা লিখছেন এই ইম্পর্টেন্সটাই লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। স্ট্রাকচার অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি যদি আসে পরীক্ষায়, তাহলে এটা লিখবেন 3 প্রকার, একটা ফ্রন্ট অফিস, মিড অফিস, ব্যাক অফিস। ফ্রন্ট অফিসের কাজ হচ্ছে এই ডিলারদের নিয়ে কাজ, এবং এদের মেইন কাজ হচ্ছে বাইং সেলিং অফ ট্রানজাকশন ফরেন কারেন্সি, হ্যাঁ, ফরেন কারেন্সি ট্রানজাকশন করা, এই পর্যন্ত। মিড অফিসের কাজ হচ্ছে অ্যানালাইসিস। আর ব্যাক অফিসের কাজ হচ্ছে এই লাস্ট লাইন, একটা লাইনই আছে এখানে। এবার যদি ফাংশন আসে ইন্টিগ্রেটেড ট্রেজারির, তাহলে এখানে রিজার্ভ ম্যানেজমেন্ট বা ক্যাশ ম্যানেজমেন্ট লিখতে পারেন। ক্যাশ ম্যানেজমেন্ট লিখে এখানে লিখবেন সিআরআর এসএলআর ম্যানেজমেন্ট, লিকুইডিটি ম্যানেজমেন্ট। ছোট দিনের নাম্বার দেবে স্যার? হ্যালো, যে মিড অফিস, ফ্রন্ট অফিস, ব্যাক অফিসের যদি ফাংশন গুলো আমরা তো ছোট দেই, তাহলে কি নাম্বার আসলে দিবে কিনা? বাংলাতে দেখতে অনেক বড়, বাংলাতে অনেক লিখলে কিছু অনেক লেখা লেখা আছে লাগবে, দেখলাম। কোনো লাভ নাই বাংলায় লিখে। ইংলিশে এতটুকু লিখবেন, এই 5-এর মধ্যে 5ই পাবেন। এখানে জিস্ট কথাগুলো লেখা আছে, এখানে একদম জিস্ট কথাগুলো লেখা আছে, যেগুলো বলতেছে একদম জিস্ট লেখা আছে। সোহেল ভাই কোন ব্যাংকে আছেন? সোহেল ভাই কোন আমি ব্যাংকে ইসলামী আছেন? ব্যাংক আছি। ইসলামী ব্যাংকে। আচ্ছা, এটাতে আমি মানে আছি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ভয় ইসলামী পাওয়ার ব্যাংক। কিছু নাই, হ্যাঁ। ইংলিশে ছোট ছোট লিখলে জিস্ট কথাটা লেখা আছে। না না, ভয়ের কিছু না। হ্যাঁ সেটাই না, আমি হচ্ছে নাম্বার পাচ্ছি, এত ছোট গেলে নাম্বার দিচ্ছি না। নাম্বার আপনি খুব ভালো নাম্বার পাবেন, সেটাই। বাংলায় 3 পৃষ্ঠা লিখবেন আর ইংলিশে হাফ পৃষ্ঠা লিখবেন, একই নাম্বার পাবেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে লিকুইডিটি এন্ড ফান্ড ইংলিশে ম্যানেজমেন্ট। তো বেশি লেখা লাগে না। ঠিক, ঠিক আছে। এটার ক্ষেত্রে শুধু লিখবেন প্রোভাইডিং এ ব্যালেন্স এন্ড ওয়েল ডাইভার্সিফাইড লাইবিলিটি ইউজ দ্য ফান্ড অফ ভ্যারিয়াস অ্যাসেট অন দ্য ব্যাংকস ব্যালেন্স শিট। আর কিছু লেখার দরকার নেই, প্রথম পয়েন্টটা। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। রিস্ক ম্যানেজমেন্ট লেখার পরে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, শুধু পয়েন্ট পয়েন্ট লিখে দেবেন। ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে একটা লাইন লিখবেন, শুধু এই প্রথম লাইনটা। ডেরিভেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে এই লাইনটা লিখবেন, এই এক্সপোজার পর্যন্ত। আর 5 নাম্বার জন্য স্যার এই যে স্যার অনেক সময় ছোট প্রশ্ন আছে যে ট্রান্সফার সোহেল ভাই আপনার কথা প্রাইসিং, ক্লিয়ার না, সেক্ষেত্রে সোহেল ভাই আপনার কথা ক্লিয়ার না। লিখলে কি 5 মার্ক পাওয়া যাবে? সোহেল ভাই আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। জি স্যার, আমি বলছিলাম ওই যে আপনি যেটা বললেন স্যার, ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং এ 5 নাম্বার কোশ্চেন থাকে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে এই এক লাইন লিখলে 5 নাম্বার দিবে? যদি 5 নম্বরের প্রশ্ন থাকে তাহলে আমি একটু আগে বাংলা একটা ব্যাখ্যা দিছিলাম, ডিপোজিটের প্রাইস করা এবং লোনের প্রাইস সাথে অ্যাডজাস্ট করা, তাহলে সেই কথাটা লিখবেন। জি জি একটু আগে আমি একটা ব্যাখ্যা দিছিলাম। জি স্যার, নেটওয়ার্কের জন্য শুধু শুনতে
পাইনি। আপনি পরবর্তীতে রেকর্ড ক্লাসটা একটু নিয়ে নিয়েন। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা। আরবিট্রেজের ক্ষেত্রে প্রথম লাইনটা লিখবেন, ক্যাপিটাল লেটারে এই পর্যন্ত লিখবেন। এবার ফিনান্সিয়াল একটা মার্কেটের প্রশ্ন ক্ষেত্রে ছিল, ডেরিভেটিভ আসলে এখনো স্যার ডেরিভেটিভ আপনি একটু শব্দটা পরে এবং আসছেন এটার মনে হয় মিনিংটা সোহেল ভাই, একটা আপনি মনে হয় একটু পরে আসছেন। আপনি রেকর্ড ক্লাসটা নিয়েন। ফিনান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে এইটা লিখবেন, লেখার পরে 4টা টাইপস লিখবেন এবং প্রত্যেকটার ক্ষেত্রে এক এক লাইন করে লিখবেন, যেটা আমি বলছিলাম। কারেন্সির ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেখানে ফরেন কারেন্সি বাই সেল হয়। মানি মার্কেটের ক্ষেত্রে শর্ট টার্ম বোরোইং, এবং যেটা 1 বছর পর্যন্ত এর ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত ম্যাচুরিটি পিরিয়ড এই পর্যন্ত। তারপরে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে 1 বছরের বেশি সময়ের জন্য হয়ে থাকে এবং সেখানে বন্ড এবং বিভিন্ন ধরনের স্টক হয়ে থাকে, ট্রেড হয়ে থাকে এই পর্যন্ত। ডেরিভেটিভের ক্ষেত্রে লিখবেন শুধুমাত্র এখানে ফরেন এক্সচেঞ্জ যে ডিলিং এর ক্ষেত্রে হয়ে থাকে এবং সেই চারটা হচ্ছে এই 4টা অপশনের মাধ্যমে হয়ে থাকে। সানজিদা কি এই পর্যন্ত দাগাইতে পারছেন? সানজিদা কি দাগাইতে পারছেন? আমি তো আপনার জন্য রিপিট করলাম এতক্ষণ। সানজিদা কি আসছেন নাকি নাই? সানজিদা আপনি কি দাগাইতে পারছেন ভাই? স্যার ক্লাস তো 9টায় হওয়ার কথা স্যার ছিল, আছি। ক্লাস আগে শুরু হয়েছে স্যার। স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। আপনি এই যেটুক মার্ক করে দাগাইছি এতক্ষণ, এটা কি দেখতে পাচ্ছেন? স্যার ক্লাস কয়টায় হওয়ার কথা ছিল? ক্লাস 8টায় হওয়ার কথা ছিল, 8টায় শুরু হয়েছে। আমাদের আমাদের তো রুটিন দিয়েছে স্যার 9টায়, আমি তো সেভাবে কাজ করতে গেলাম রুটিন না 9টায়। আপনি আপডেট ছিলেন না। আপডেট আপনি কি ঘন্টায় ঘন্টা চেঞ্জ করে আমি কিভাবে বুঝবো? আপনার রুটিন দেন একরকম, ক্লাস করেন একরকম, আমরা কিভাবে বুঝবো? আমি আপনাকে আপনার ওই হোয়াটসঅ্যাপ দিয়ে বসে থাকবো নাকি? হ্যালো, লুৎফর রহমান স্যার, আপনি কোন ক্লাস করার জন্য এসেছেন? আমি এই যে আপনি যেটা করাচ্ছেন এটাই। এটা কি ট্রেজারি ম্যানেজমেন্ট? জি। ট্রেজারি ম্যানেজমেন্টের ক্লাস তো কখনোই 9টার দিকে হওয়ার কথা না। আপনার 9টায় ক্লাস হওয়ার কথা ছিল হচ্ছে ওই এটা রিস্ক ম্যানেজমেন্ট, এটারই তো আজকে হওয়ার কথাই ছিল না। আপনি আপনি 9টায় রিস্ক সুচিত্রা ম্যানেজমেন্ট চ্যানেল হবে, 9টায় রিস্ক ম্যানেজমেন্ট হবে, তো আপনার 8টা থেকে আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টের ক্লাস। ট্রেজারি ম্যানেজমেন্ট আজকে তো সুচিত্রা ছিল আপনাদের। আমাদের যা শিডিউল যেটা ছিল সেই অনুযায়ী হচ্ছে। ওই সুচিত্রা তো আমি দেখলাম না, আমি সেদিকে সুচিত্রা দিয়েছেন সেদিকে তো নাই এটা এই সময়। শিডিউলে আপনি দেখেন, ওটা ট্রেজারি ম্যানেজমেন্ট 8টার দিকে যে ক্লাসটা হওয়ার কথা ছিল পরে বাতিল করা হয়েছিল, পরে আবার এটা গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সবার অনুমতি নিয়ে যে 8টা দিয়ে ক্লাস করবে। না আমি তো জানলে অবশ্যই করতে পারতাম, আমি তো পারছিলাম, আমার তো জানলে সমস্যা ছিল না। লুৎফর ভাই আপনি ভিডিও ক্লাসটা একটু নিয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, না আমার স্যার রুটিনটা হলে আমরা আমার তো সমস্যা নেই, ক্লাস তো 8টায় জয়েন করতেই পারি স্যার, কিন্তু এখন এসে দেখছি যে প্রশ্ন উত্তর পর্ব চলছে, আমি তো অবাক হয়ে গেছি এই জন্য। না যাক, অসুবিধা নেই, আপনি একটু ওই যে এই ক্লাসটা নিয়েন, রেকর্ড হচ্ছে ক্লাসটা রেকর্ড ক্লাসটা নিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, দেখবো এবং আমি পরবর্তীতে ওই আবার। 2বার রিপিট করছি ক্লাস, আমার মনে হয় না আচ্ছা সমস্যা হবে আপনার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা জি স্যার। তো আগে আমরা আগে মানি মার্কেট নিয়ে অলরেডি কথা বলছি, মানি মার্কেটটা কি জিনিস এবং মানি মার্কেটটা আচ্ছা। কন্ট্রোল করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। মানি মার্কেট কি জন্য হয়ে থাকে সেটাও মোটামুটি পারপাসটা বলছি। তো তারপর যারা পরে আসছেন তারা শুধু একটু জেনে রাখে যে মানি মার্কেট হচ্ছে আমাদের যে ডিপোজিট এবং লোন আমরা দিয়ে থাকি, এটা যে যে মার্কেটের মাধ্যমে দিয়ে থাকি এবং সেটার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে ম্যাক্সিমাম 1 ইয়ার, 1 দিন থেকে 1 ইয়ার, সর্বোচ্চ 1 বছর, সেটাকে বলা হচ্ছে মানি মার্কেট। এই মানি মার্কেটের বেসিক্যালি এই পর্যন্ত লিখবেন, যদি পরীক্ষায় লিখতে হয় বা মুখস্থ করতে হয় আপনার জন্য, তাহলে এই লাইনটুকু মার্ক করে রাখেন। এই শীটটা কি লুৎফর ভাই আপনি পাইছেন? না আমি ট্রেজারিটা পেয়েছিলাম, ট্রেজারিটা পাই নাই, আমি এটা পেয়েছিলাম। আচ্ছা, ট্রেজারি প্রত্যেক ক্লাসের আগে আপনি একটু শীটটা হাতে নিয়ে একটু হাতে নেবেন এবং একটু মার্ক করে রাখবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে মানি মার্কেটটা বেসিক্যালি ডিল করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, হু কন্ট্রোল দ্য মানি মার্কেট? মানি মার্কেট বেসিক্যালি ডিল করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে। আর এর মেইন অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমাদের বিভিন্ন রকম শর্ট টার্ম ফান্ড গুলো বড় করা এবং সেই ফান্ড গুলো লেন্ড করা, অর্থাৎ
আমরা টাকা নিব এবং টাকা দিব এবং শর্ট টার্মের জন্য, সেটা হচ্ছে জি মানি জি মার্কেটের মেইন অবজেক্টিভ। তো এই লাইনটা হচ্ছে মেইন অবজেক্টিভ। এবং এই যে মানি মার্কেটে আমরা টাকা নিই এবং দিই, এটার মেইন আরেকটা অবজেক্টিভ, সে প্রাইমারি অবজেক্টিভ, সেটা হচ্ছে লিকুইডিটি, যে মানে মার্কেটে যে লিকুইডিটি আছে এইটা যেন সবসময় সরবরাহটা থাকে আর কি, তারল্যটা আচ্ছা যেন সবসময় ঠিক থাকে আর কি। এইটা হচ্ছে এর একটা প্রাইমারি অবজেক্টিভ। হ্যাঁ, তো আর এই ক্ষেত্রে সবসময় এটা তো খুব স্বাভাবিক, যারা যে ব্রো করে সে সবসময় চায় কি কম খরচ দিয়ে ব্রো করতে, আর যে জি লেন্ড জি করে সে কি করতে চায়, সে একটু বেশি খরচে এটা বিক্রি করতে চায়, এটা খুব জি স্বাভাবিক। জি জি তো এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ মানি মার্কেট। এরপরে মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মানি মার্কেটের অনেক সময় পরীক্ষা এসে থাকে হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্ট অফ মানি মার্কেট, অথবা টাইপস অফ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, এরকম পরীক্ষা আসতে পারে। তো আমাদের মানি মার্কেটের এই ইনস্ট্রুমেন্ট গুলো বেসিক্যালি আছে ট্রেজারি বিল, ফেড ফান্ড, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। এই কটা ইনস্ট্রুমেন্ট এই মানি মার্কেটে আছে। এর মধ্যে ট্রেজারি বিলের যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণত সর্বোচ্চ 1 বছরের জন্য ইনস্ট্রুমেন্টটা আছে, এবং এইটা হচ্ছে গভর্নমেন্টের যদি কখনো টাকার দরকার হয়, গভর্নমেন্টের যদি কোনো ফান্ডের দরকার হয়। আসলে এই মানি মার্কেটে কারা থাকে? মানি মার্কেটে থাকে হচ্ছে বিভিন্ন রকম ব্যাংক, গভর্নমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউশন। তো রাত্রি করে এই প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে হচ্ছে তাদের ফান্ড নিয়ে ফান্ড লেন্ড হয়, কেউ বড় করার ইচ্ছা থাকে, কেউ লেন্ড করার ইচ্ছা থাকে। তো গভর্নমেন্ট সবসময় ইনস্টিটিউট থেকে কি করে, ফান্ড বড় করে। তো যদি কোনো ফান্ডের দরকার হয়, যদি ফান্ড রেজ করার দরকার হয়, তাহলে গভর্নমেন্ট এই বিল ছাড়ে মার্কেটে। তখন এই বিলগুলা কারা নেয়? তাহলে গভর্নমেন্ট থেকে ব্যাংকগুলা, বিভিন্ন ফিনান্সিয়াল রাত্রি ইনস্টিটিউটগুলা পরিষ্কার তাদের কাছ থেকে নেয়। তাহলে এই ক্ষেত্রে গভর্নমেন্ট দিচ্ছে আর ব্যাংকগুলো গভর্নমেন্ট কাছ থেকে নিচ্ছে। তাহলে এইটার সর্বোচ্চ ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে 364 দিন, ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে 364 দিন। এবং ট্রেজারি বিলের কাজ হচ্ছে গভর্নমেন্ট যখন ফিনান্সিয়াল মার্কেট থেকে ফান্ড রেজ করতে চায় তখন হচ্ছে মূলত ট্রেজারি বিলটা মার্কেটে ছাড়া হয়। আর এই ট্রেজারি বিলের ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 364 দিন, 364 দিন। হ্যাঁ, এছাড়া জি আমাদের বিভিন্ন রকম ম্যাচুরিটির ট্রেজারি বিল এখন বাজারে আছে, সেগুলো আছে 91 দিনের, 182 দিনের আর 364 দিনের। মোট 3 ধরনের ট্রেজারি বিল মার্কেটে বেচা কেনা হয়। এরপরে ফেড ফান্ড বেসিক্যালি বলা হয় সেন্ট্রাল ব্যাংকের ফান্ডটাকে। সেন্ট্রাল ব্যাংক যে ফান্ড আছে সেই ফান্ডটাকে ফেড ফান্ড বলা হয়। ফেড ফান্ড কেন বলা হয়? ফেডারেল রিজার্ভ, আমাদের যে আমেরিকার যে ব্যাংক আছে সেই ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল ব্যাংককে এই জন্য ফেড ফান্ড বলা হয়। সমস্ত ব্যাংককে ডিল করা মূলত ফেডারেল ব্যাংক, যুক্তরাষ্ট্রের যে ফেডারেল ব্যাংক আছে ওই ব্যাংকটাই মূলত হচ্ছে সেন্ট্রাল ব্যাংক হিসেবে ট্রিট হয়। এই জন্য ফেড ফান্ড বলা হয়, ফেড ফান্ড সেন্ট্রাল ব্যাংকে বলা হয়। সেন্ট্রাল ব্যাংকের দেখবেন সব ব্যাংকে একটা রিজার্ভ রিকোয়ারমেন্ট বলে দেয় যে আপনি এই পরিমাণ রিজার্ভ করবেন। কি কি ধরনের রিজার্ভ মেনটেন করতে বলে? বেসিক্যালি সিআরআর এবং এসএলআর মেনটেন করতে বলে। সিআরআর এসএলআর মেনটেন করতে বলে। সিআরআর কি মোডে রাখতে হয়? ক্যাশ মোডে রাখতে হয়। আর এসএলআর কি মোডে রাখতে হয়? এসএলআর আমাদের অ্যাপ্রুভ সিকিউরিটিজ মোডে রাখতে হয়। অ্যাপ্রুভ সিকিউরিটিজ কি জিনিস? অ্যাপ্রুভ সিকিউরিটিজ হচ্ছে বেসিক্যালি ট্রেজারি বিল এবং বন্ড, এই মোডে রাখতে হয়। এখন এটা সেট করে দেয় কে? সেট করে দেয় সেন্ট্রাল ব্যাংক সেট করে দেয়। কেন সেট করে দেয়? বিকজ অফ আপনি যত পরিমাণ আমার রিজার্ভ রাখতে হবে, সে যদি আমাদের ব্যাংকের কাছ থেকে বেশি পরিমাণ টাকা উত্তোলন করে সেন্ট্রাল ব্যাংক রেখে দেয়, তাহলে কি মার্কেটে বেশি টাকা থাকবে না কম টাকা থাকবে? কম টাকা কম টাকা থাকবে। মার্কেটে যদি কম টাকা থাকে তাহলে ইনফ্লেশন বাড়বে না কমবে? কমবে ইনফ্লেশন স্যার কমবে। ইনফ্লেশন কমবে। এই কারণে সেন্ট্রাল ব্যাংক মানি মার্কেট থেকে তার রিজার্ভ রিকোয়ারমেন্টটা আপ ডাউন করায়। তো একটু আগে আমি বলেছিলাম যে আমাদের সিআরআর কত, এসএলআর কত, এডি রেশিও কত। লুৎফুল ভাই কি জানেন এটা সিআরআর কত আমাদের ব্যাংকের, কনভেনশনাল ব্যাংকের? না স্যার এটা আমার মনে নেই, মানে আপডেটটা মনে আমাদের নেই। কনভেনশনাল ব্যাংকের সিআরআর হচ্ছে 4%, ইসলামী ব্যাংকের সিআরআর হচ্ছে 4%, আর আচ্ছা এসএলআর হচ্ছে কনভেনশনাল ব্যাংকের জন্য 13% আর ইসলামী ব্যাংকের জন্য 5.5%। 5.5% এছাড়া আমাদের আরেকটা রিজার্ভ মেনটেন করতে হয় এডি রেশিও, অ্যাডভান্স ডিপোজিট রেশিও। কনভেনশনাল ব্যাংকের জন্য 87%, ইসলামী ব্যাংকের জন্য 92%। আচ্ছা এইগুলো একটু লিখে রাখেন। হ্যাঁ, ওরা জি জি ওরা যারা পুরনো স্টুডেন্ট, আপনি তো আমার নতুন স্টুডেন্ট, জি জি তো যারা পুরনো স্টুডেন্ট ফার্স্ট পার্টে ক্লাস করছে ওরা জানে আর কি। তো ওরা টুকটুক আচ্ছা করে লিখে ফেলতেছে, কিন্তু যদি এই জাহাঙ্গীর আচ্ছা ভাইকে শীট দেখাই
জাহাঙ্গীর ভাই দেখবেন যে ও লেখা অনেক লিখে ফেলছে শীটের ভিতরে। জাহাঙ্গীর ভাই আপনার শীট আমি একটু দেখান, দেখাবো স্যার? জি স্যার, শীট একটু দেখান। হ্যাঁ, আমি এদিন ওরা দেখুক, আমি এদিন লিখে নেবো স্যার, ইনশাল্লাহ দেখে। অন্যরা একটু শীটটা দেখুক। এই দেখেন নতুন ভাই, জাহাঙ্গীর ভাই শীটটা দেখেন। উনি কিন্তু এদিনকে অনেক দেখে লিখে নেবো। উনি কিন্তু অনেক সিনিয়র, হ্যাঁ অনেক সিনিয়র। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে? শীটটা আমরা দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি, অন্যরা আপনি এই ধরেন যে আপনার মুখটা দেখতে আপনাকে পাচ্ছি। দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, শীত দেখা যাচ্ছে না। এভাবে দিলে দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যায় এবার। এভাবে লিখতে হবে? আপনার মুখ দেখতে আচ্ছা পাচ্ছি জি। আমরা। এই দেখেন উনি ওই শীট নিচে, শীটের পাশাপাশি একটা খাতাও রাখছে। তো ওই শীটের ভিতরে দাগাচ্ছে দাগাচ্ছে আর খাতা লিখতেছে। তো এইগুলো একটু আপনারা সবাই ট্রাই করেন আর কি। হ্যাঁ জি উনি স্যার জি। কিন্তু অনেক সিনিয়র মানুষ, উনি আমাদের ব্যাংকেরই লোক, উনি অনেক সিনিয়র, কিন্তু উনি আচ্ছা খুব ডেডিকেটেড। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে এইবার আপনাদের ক্লাস নিতাম না, আমি এই কিছু লোক, গুটি কয়েক লোকের কারণে ক্লাস নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ স্যার। যাও, এরপর হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। আমি দেশের বাইরে আছি, আমি একটু আসলে মেডিকেল ট্রিটমেন্ট পারপাজে আছি, তো দোয়া রাখবেন আমার জন্য। এরপর হচ্ছে জি সার্টিফিকেট অফ ডিপোজিট। সেটা হচ্ছে আমরা ব্যাংকে যে ডিপোজিট গুলো কালেক্ট করি, বেসিক্যালি যে ফিক্সড ডিপোজিট গুলো কালেক্ট করে থাকি, ব্যাংক যে ফিক্সড ডিপোজিট গুলো কালেক্ট করে থাকে, সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে আমাদের ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট। হ্যাঁ, এই সার্টিফিকেট ডিপোজিটটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার, মানে এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে লোন গুলো দিয়ে থাকি। যে ব্যাংকের যত রকম এফডিআর বেশি, স্কিম বেশি, সেই ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা তত বেশি। এটা বোঝেন তো? জি 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 যে ব্যাংকের যত দীর্ঘমেয়াদী এফডিআর বেশি এবং জি জি স্কিম বেশি, সেই ব্যাংকের জি লোন জি, দেওয়ার ইচ্ছায় ক্ষমতা আমানত, তত বেশি। ইচ্ছায় আমানত যার বেশি। ঠিক আছে? তো জি স্যার। সার্টিফিকেট ডিপোজিট নাথিং এলস, ইট ইজ এ এফডিআর অফ ব্যাংকিং ইনস্টিটিউশন। আচ্ছা এরপর হচ্ছে রেপো। রেপোটা কি জিনিস? যদি এই যে আমরা বিভিন্ন সময় শুনি না, ব্যাংকের কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তো ব্যাংকের কাছে যখন টাকা থাকে না, ব্যাংক যখন অন্য ব্যাংক থেকেও ধার নিয়ে আসতে পারে না, অন্য ব্যাংক থেকে যখন কোনো টাকা ধার নিয়ে আসতে পারে না, তখন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করে নিয়ে আসে, সেই অপশনটাকে বলা হচ্ছে রেপো। আমি বুঝাইতে পারছি? জি 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 আর যখন ব্যাংকের টাকা থাকে না এবং অন্য ব্যাংক থেকেও ধার করে নিয়ে আসতে পারে না, এবং তখন যখন বাংলাদেশ ব্যাংক থেকে যখন টাকা ধার করে নিয়ে আসে একটা মিনিমাম ইন্টারেস্ট রেটের মাধ্যমে, সেইটাকে বলা হচ্ছে রেপো। এই কথাটা বুঝতে পারছেন লুৎফুল ভাই? জি জি আচ্ছা, এরপর হচ্ছে কমার্শিয়াল পেপার। অনেক সময় ব্যাংকগুলা নতুন নতুন প্রজেক্ট আসে, নতুন নতুন যে শিল্প আছে বা বিভিন্ন রকম প্রজেক্ট আসে, তাদেরকে লোন দিয়ে থাকে। এটা আমাদের দেশে খুব বেশি, আমাদের দেশে খুব বেশি প্রযোজ্য না। এটা আমরা বেশি একটা দিয়ে দিয়ে থাকি না, আমাদের ব্যাংকগুলো বেশি দেয় না এই কমার্শিয়াল পেপারটা, আমাদের দেশে বেশি প্রযোজ্য না। এই বাইরের দেশে, বিশেষ করে ইন্ডিয়াতে কমার্শিয়াল পেপারটা খুব চলে। এটা ওরা সাধারণত ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 7 দিন এবং ম্যাক্সিমাম হচ্ছে 1 বছর। নতুন যে প্রজেক্ট গুলো আছে তাদের স্বল্প সময়ের জন্য কিছু টাকা দরকার হয়, স্বল্প সময়ের জন্য তাদেরকে টাকা দিয়ে থাকে এবং একটা ফিক্সড রেট ইন্টারেস্টের মাধ্যমে। সেটা হচ্ছে বেসিক্যালি কমার্শিয়াল পেপার, অর্থাৎ নতুন শিল্পদের, উদ্যোক্তাদের হেল্প করার জন্য যে যার মাধ্যমে লোন গুলো দিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কমার্শিয়াল পেপার। এটা 7 দিন থেকে 1 বছর পর্যন্ত ম্যাচুরিটি। এরপর হচ্ছে ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। আমাদের ব্যাংকার গুলো বিভিন্ন রকম গ্যারান্টি দিয়ে থাকে। এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ব্যাংক বিভিন্ন ধরনের গ্যারান্টি দিয়ে থাকে না, বিভিন্ন রকম কমিটমেন্ট দিয়ে জি থাকে না, জি যে জি কাস্টমার না জি দিতে পারলে ব্যাংক দিবে। ব্যাংক দিবে, হ্যাঁ। এইটাকে বলা হচ্ছে ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, যে ব্যাংক যে তার পার্টিকে দিচ্ছে, যেমন এক্সপোর্টার যে মালগুলো দিচ্ছে, ইম্পোর্টারকে মালগুলো পাঠাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি না দিয়ে থাকে তাহলে একটা ব্যাংক গ্যারান্টি দেয় যে ভাই টাকা না দিলে আমি দিব। আমি দেবো। এই যে ব্যাংক যে অ্যাকসেপ্টেন্স দিয়ে থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে বা কমিটমেন্ট দিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। যদি স্যার আমার এই কথাগুলো, বাংলা কথাগুলো যেগুলো আমি বলতেছি, এই কথাগুলো ইংলিশে লেখা আছে, যদি কেউ মনে করেন যে বাংলায় লিখতে চান, তাহলে ভিডিও রেকর্ডিং নিবেন এবং আমার কথাগুলো দরকার হয় বাংলায় লিখে নিবেন। সানজিদাকে বিশেষ করে বলতেছি, সানজিদা মনে হয় খুব সম্ভব,
ওকে জি বলতেছি স্যার। যদি তোমার মনে হয় যে এইটা অসুবিধা মনে হচ্ছে ইংলিশ, তাহলে দেন বাংলায় আমি যে কথাগুলো বলতেছি সেইগুলো তুমি লিখে নিবা। হ্যাঁ, লিখে দেখবা যে তোমার সহজ হয়ে গেছে। স্যার জাস্ট রেকর্ডিং ক্লাসটা তুমি আবার একটু দেখবা। আমি তো ইংলিশে কথা বলতেছি না, বাংলায় কথা বলতেছি। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ জাহাঙ্গীর ভাই বলেন। স্যার, সেটা হলো যে স্যার রিসেন্টলি যে স্যার 5টা ব্যাংকে যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিছে, সেটার বিনিময়ে অন্য ব্যাংক তাদেরকে দিবে স্যার, এটা কি অ্যাকসেপ্টেন্সের মধ্যে পড়ে? না না না, অ্যাকসেপ্টেন্স না। আচ্ছা স্যার, বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি, এটা ডিফারেন্ট। না না, ওটা হচ্ছে ওটা ধার দিছে তাদেরকে, বুঝছি বুঝছি। ওটা রেপোর মধ্যে পড়ে। আচ্ছা স্যার, জি। এবং ওইটার জন্য নতুন একটা জিনিসও বাংলাদেশ ব্যাংক উদ্ভাবন করছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক ওই যে ধার দিছে তার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটা জিনিস উদ্ভাবন করছে, ওই এলডিআর দিছে আর কি। এবং সেটা নিয়ে আমি আপনাদের পড়াবো, আপনারা চিন্তা করেন না আর কি। এটা Okay, ইন্ডিয়াতে হয়েছে, ইন্ডিয়াতে হওয়ার পরে তারপরে আমাদের দেশে এটা উদ্ভাবন করছে আর কি বাংলাদেশ ব্যাংক। দাঁড়ান, এইটার একটা রেট নতুন দিছে বাংলাদেশ ব্যাংক, আমি একটু দেখে বলি আপনাদেরকে, দেখি এখানে আছে কিনা রেটটা। এটা অনেকেই বুঝবে না। এটা দিচ্ছে হচ্ছে এসএলএফ দিচ্ছে আর কি, স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি, স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি, এসএলডি। এসএলএফ, 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 স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি। জি জি ঠিক আছে, এইটা প্রথমে শুরু হয়েছিল ইন্ডিয়াতে, দেন বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডপ্ট করছে। আচ্ছা, তো মানি মার্কেটে কারা কারা পার্টিসিপেন্ট আছে অলরেডি আমরা কিন্তু আলাপ করে ফেলছি। বিভিন্ন রকম ব্যাংক থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থাকে, গভর্নমেন্ট থাকে। তো এবং এই যে ট্রেজারি বিল গুলো কারা বাই সেল করে? ব্যাংক করে, গভর্নমেন্টের কাছ থেকে নেয়, এবং এইগুলো তো ট্রেজারি ব্যাংক গুলো আবার কাস্টমারের কাছে বিক্রি করে, তাই না? বন্ড বিক্রি করে। তাহলে এখানে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে ট্রেজারি ডিপার্টমেন্ট জড়িত, এখানে সেন্ট্রাল ব্যাংক জড়িত, এখানে কমার্শিয়াল ব্যাংক জড়িত, এখানে বিভিন্ন কর্পোরেট বডি জড়িত। কারণ নিউ নিউ প্রজেক্টে যখন লোন দেওয়া হয় তখন কর্পোরেট বডিরাই তো নেয় এই লোন গুলা। তাহলে কর্পোরেটরা জড়িত, বিভিন্ন ইন্ডিভিজুয়ালরা জড়িত, এবং বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি জড়িত। কারা কারা পার্টিসিপেন্ট? কোনো সমস্যা আছে এটা বোঝার? ইন্ডিভিজুয়ালটা কি, ইন্ডিভিজুয়ালটা একটু যদি বলতেন। ইন্ডিভিজুয়ালরা কি? ওই যে আমাদের ইন্ডিভিজুয়ালরা কি নিয়ে থাকে না, আমাদের যে ট্রেজারি বিল বন্ড কিনে থাকে না? এরা মানে কারা এটা কিনবে? কেনে না? ব্যাংক কিনবে এটা? হ্যাঁ, অনেক সময় স্যার কাস্টমার বিল কেনে, ট্রেজারি বিল কেনে, ট্রেজারি বন্ড কিনে। কাস্টমাররা কেনে না? জি এই স্যার, যে কিনে স্যার। গভর্নমেন্ট যে ট্রেজারি বিল ছাড়লো, ব্যাংক যে কিনলো, ব্যাংক কার কাছে বিক্রি করে? ও, কাস্টমারের কাছে। কাস্টমার কাছে বিক্রি করে না? এফডিআর কে করে? সার্টিফিকেট জি ডিপোজিট জি কে করে? জি জি কারা করে? কাস্টমার করে কাস্টমার। নাকি আমি আপনি করি? জি জি না, কাস্টমার। আচ্ছা, তাহলে পার্টিসিপেন্ট বোঝা গেছে? জি জি আচ্ছা, জি জি আরেকটা জিনিস লুৎফুল ভাই, আপনি মনে হয় খাটে বসে আছেন। জি স্যার। খাটে জি বসা যাবে স্যার, না কিন্তু, বসবেন টেবিল এখানে চেয়ারে। আচ্ছা জি স্যার, পরে বসা যাবে। টেবিল চেয়ারে বসবেন। হ্যাঁ, আপনি যদিও সিনিয়র জি মানুষ, স্যার। আপনাকে আসলে আমার আহ, এত না বোঝানোর ঠিক দরকার আছে নেই, স্যার, পরে। তারপরে একটু কষ্ট করেন, হ্যাঁ। বেশি দিন না, মাত্র 2 মাস, হুম। ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। মানে ওখানে আচ্ছা, মানে লাইটটা সমস্যা হবে টেবিলে। এরপর হচ্ছে দি ইম্প্যাক্ট অফ মানি মার্কেট অ্যাজ গ্লোবাল ইকোনমিক্স। হ্যাঁ, তো জি এটা অনেক সময় পরীক্ষা আসে যে গ্লোবাল ইকোনমিক্সে মানি মার্কেটের ভূমিকা কি, কি প্রভাব ফেলে। তো প্রভাব ফেলে হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট করে। মানি মার্কেটের একটা কাজ হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট করা। তো লিকুইডিটি ম্যানেজমেন্ট তো বেসিক্যালি আমাদের যে সমস্ত এই যে একটু আগে যে পার্টিসিপেন্ট গুলো আছে, তাহলে এরা সবাই তো গ্লোবাল ইকোনমিক্স সাথে রিলেটেড নাকি? এই যে ব্যাংক, তারপরে ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলো, ইন্ডিভিজুয়াল, এরা পুরোটাই আমাদের টোটালি অর্থনীতির সাথে জড়িত না, সামগ্রিক অর্থনীতির জি সাথে জি জড়িত না? তো জি সুতরাং এটা তো এইখানে ইম্প্যাক্ট পড়বেই। মানি মার্কেটে যে লিকুইডিটি ম্যানেজমেন্ট আছে এটা তো ইম্প্যাক্ট পড়বেই, কারণ হয় কাস্টমারের কাছে সেল করবে, নাহলে গভর্নমেন্টের কাছে সেল করবে, নাহলে কোনো কর্পোরেশনের কাছে সেল করবে, এবং এখানে একটা ইন্টারেস্ট রেট জড়িত থাকে, হয় কম হবে নাহলে বেশি হবে। যেহেতু ইনস্টিটিউট গুলোর সর্বোচ্চ উদ্দেশ্য মিনিমাম ইন্টারেস্ট রেটে ম্যাক্সিমাম ইল্ড পাওয়া, সুতরাং এইটা ইন্টারেস্ট রেট জড়িত থাকবে। এখানে ইন্টারেস্ট রেট যেখানে থাকবে সেখানে গ্লোবাল ইকোনমিতে ইম্প্যাক্ট পড়বে। গভর্নমেন্ট যেহেতু ফাইন্যান্স করে থাকে, গভর্নমেন্টের ফাইন্যান্সিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট সবসময় কি চিন্তা থাকে, তার একটা বাজেট থাকে, সেই বাজেটের সাথে তার ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট গুলো জড়িত, কি পরিমাণ সে নিবে, কি পরিমাণ লোন নিবে, কি পরিমাণ লোন দিবে। আমাদের যেমন 8 লক্ষ কোটি টাকা বাজেট আছে, সেই 8 লক্ষ কোটি টাকার মধ্যে 4.5 লক্ষ কোটি টাকা হচ্ছে আমরা নিজস্ব অর্থায়নে দিচ্ছি, বাকি টাকা আমরা বিভিন্ন আইএমএফ আইডিবি থেকে নিয়ে আসতেছি। তাহলে এইটা তো গ্লোবাল ইকোনমির সাথে জড়িত। আমাদের টোটাল আইএমএফ থেকে কত টাকা নেব, এডিবি থেকে কত টাকা নিব, বা আমাদের দেশের থেকে কত টাকা
আমরা নিতে পারবো, সেটা তাহলে গ্লোবাল ইকোনমির সাথে জড়িত। তার মানে মানিটারি যে পলিসিটা হয়, সেই পলিসির মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে মানি সাপ্লাই আর ইন্টারেস্ট রেট। তাহলে মানি সাপ্লাই কি পরিমাণ হবে, ইনফ্লেশন কতটুকু হবে, ডিফ্লেশন কতটুকু হবে, ইন্টারেস্ট রেট কি পরিমাণ থাকা উচিত, সেটা তো গ্লোবাল ইকোনমির সাথে জড়িত। অর্থাৎ আমাদের টাকার ভ্যালু ডলারের সাথে কি পরিমাণ থাকবে, সেটা তো মানি মার্কেট যেহেতু ডিল করে, তাহলে এইটা তো আমাদের গ্লোবাল ইকোনমির সাথে জড়িত। এরকম কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো একটু নিজেরা পড়ে নিয়েন। আর আমার এই কথা যেটা বললাম সেটা আবার দরকার রেকর্ডিং থেকে বাংলাটা আবার রিপিট করে নিয়েন। এরপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট। অলরেডি আমি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সবাইকে বলে ফেলছি যে ক্যাপিটাল মার্কেট বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে। এবং ক্যাপিটাল মার্কেট কি জিনিস, যেখানে বিভিন্ন রকম শেয়ার ট্রেড, বন্ড, এগুলো ট্রেড হয়ে থাকে, বাইসেল হয়ে থাকে। এটা বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে, একটা প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটটাকে আমরা আইপিও মার্কেট বলে থাকি, ইনিশিয়াল পাবলিক অফারিং মার্কেট। মোটামুটি সবাই মনে হয় ব্যাংকার যারা আইপিও বিজনেস করছে, জি জি করছেন না? জি স্যার, এটা জানা আছে। আইপিও জানা আছে। আর আইপিও থেকে লাভ করে যখন সেকেন্ডারি মার্কেটে গেছেন তখন লস খাইছেন। হ্যাঁ, তখন লস খাইছে। এটাই হচ্ছে সেকেন্ডারি মার্কেট। মোটামুটি এই সম্পর্কে আর কোনো ডিল করবো না। তো তারপরে এখানে এক লাইন করে দিয়ে রাখছি যে যারা একদম নতুন, মূলত হচ্ছে যে মার্কেট থেকে, এটার বেসিক উদ্দেশ্য কি, ক্যাপিটাল মার্কেটের বেসিক উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শিল্প কারখানাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে যাতে তারা যাতে শিল্প কারখানাটা বড় করতে পারে, এবং তারা যাতে তাদের যে শিল্পটা আছে সেটা আরো আগের তুলনায় বড় করে এবং বেশি এমপ্লয়মেন্ট বাড়াবে এবং দেশের কাজে আসবে। এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে বেসিক্যালি শেয়ার মার্কেটের কাজ। আমাদের দেশে যদি এটা ফটকা ব্যবসা হয়ে গেছে, কিন্তু এটার ক্যাপিটাল মার্কেটের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন নতুন অপরচুনিটি, বিভিন্ন বিভিন্ন শিল্প কারখানাগুলোকে নিয়ে আসা এবং তাদেরকে ডেভেলপ করা, এক্সিস্টিং শিল্প কারখানাগুলো ডেভেলপ করা। এইটা হচ্ছে মেইন কাজ ক্যাপিটাল মার্কেটের। এই জন্য কি করে, ওই শিল্প কারখানাগুলোকে একটা ফান্ড রেজ করার জন্য দেয়। এই যে ফান্ড রেজ করার জন্য যে দেয়, ফান্ড বিভিন্ন মার্কেট থেকে তুলে নেওয়ার জন্য দেয়, এটা হচ্ছে প্রাইমারি মার্কেট। অর্থাৎ সেটাকে বলে বিভিন্ন শেয়ার ইস্যু করে এই ফান্ডগুলো রেজ করার জন্য, এটা প্রাইমারি মার্কেটের মাধ্যমে তৈরি হয়, এটা আইপিও বলে এটাকে। আর এই আইপিও যখন শেয়ার ইস্যু করলো, এই শেয়ারগুলো যখন বিভিন্ন কাস্টমারের কাছে চলে গেল, সেইটাকে দৈনন্দিন বেসিসে বাই সেল করাটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এটা যারা এর সাথে রিলেটেড না তাদের উদ্দেশ্যে বললাম আর কি। তো এই ক্যাপিটাল মার্কেটে কারা কারা থাকে এবং ক্যাপিটাল মার্কেটের ফাংশন গুলো কি, ওই যে আমি অলরেডি বলে ফেলছি, এটা হচ্ছে মোবিলাইজেশন ফান্ড ইনভেস্টর এবং সেলারদের জন্য, এবং ট্রেডিং অফ সিকিউরিটিজ। এখানে ইনভেস্টর এবং বায়ারদের কমন প্ল্যাটফর্ম থাকে। এখন বিভিন্ন রকম কয়েকটা পয়েন্ট দিয়ে রাখছি, এইখান থেকে 1 থেকে 5, এই 5টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। 1 থেকে 5 এই 5টা পয়েন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি কেউ এক্সট্রা মনে রাখতে পারেন তাহলে লিখবেন। আমাদের মানি মার্কেটে যেমন বিভিন্ন পার্টিসিপেন্ট ছিল, তেমনি ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন পার্টিসিপেন্ট আছে। পার্টিসিপেন্ট কারা আছে? ইনভেস্টর কারা? পাবলিক যারা কিনছে, আমি আপনি যারা ইন্ডিভিজুয়াল, যারা ইনভেস্ট করি ক্যাপিটাল মার্কেটে, যারা শেয়ার কিনি, তাদেরকে বলে ইনভেস্টর। এরপর হচ্ছে ইস্যুয়ার, যে কোম্পানি বা অর্গানাইজেশন, যে কোম্পানি বা অর্গানাইজেশন বা যে ইন্ডাস্ট্রি এই মার্কেট থেকে ফান্ডটা নিতে চাচ্ছে, তাকে বলা হচ্ছে ইস্যুয়ার। এরপর হচ্ছে স্টক ব্রোকার, যেখানে ট্রেডার এই আমরা শেয়ারটা বাই সেল করি, সেখানে সেটাকে বলা হচ্ছে স্টক ব্রোকার। ইনভেস্টমেন্ট ব্যাংকার, যদি এই কোম্পানিটা শেয়ার ইস্যু করে যদি এই পরিমাণ টাকা মার্কেট থেকে তুলতে না পারে, তাহলে একটা ব্যাংক থেকে সেই ব্যাংক বলে যে তাহলে এই টাকাটা সে দিবে, সে সব শেয়ারগুলো কিনে নিবে, সেই ব্যাংকটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার। আর হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট, যে কোম্পানির মাধ্যমে এই শেয়ারগুলো ডিল হয়, অর্থাৎ আপনি শেয়ার বাই করতেছেন, সেল করতেছেন, এগুলো প্রতিদিন যে কোম্পানির মাধ্যমে ডিল হয়, সেই কোম্পানিটা হচ্ছে সিডিবিএল বলে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সিডিবিএল। আর এইগুলো সবগুলোকে দেখাশোনা করার জন্য লস রেগুলেশন যার মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেটা হচ্ছে আমাদের রেগুলেটর। তাহলে পার্টিসিপেন্ট নিয়ে কেউ কোনো সমস্যা আছে? না স্যার, নাই। আচ্ছা, সানজিদা বুঝতে পারতেছেন ভাই? জি স্যার, বুঝছি। না বুঝতে পারলে বলেন, আসলে সময় তো 1 ঘন্টা আর ক্লাস সংখ্যা অনেক কম। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি 1 ঘন্টার ভিতরে এবং ক্লাস সংখ্যা কমের ভিতরে সবগুলো সিলেবাস কালেক্ট করে নিয়ে আসার জন্য। এই জন্য পৃষ্ঠা একটু বেশি। হ্যাঁ, তো আমাদের একটু কষ্ট হলো, আবার দরকার রেকর্ডিং ক্লাস আবার দেখেন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অলরেডি আমি এই মার্কেট সম্পর্কে বলে ফেলছি। যে মার্কেটে ফরেন কারেন্সি বাই এবং সেল হয়, যে মার্কেটে ফরেন কারেন্সি বাই এন্ড সেল হয়, সেই মার্কেটটাকে ফরেন কারেন্সি মার্কেট বলা হয় বা কারেন্সি মার্কেট বলা হয়। সেই মার্কেটটাকে কারেন্সি মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলা হয়। এই মার্কেটের ভিতরে
চারটা ফ্যাক্টর থাকে এই মার্কেটে। বেসিক্যালি এই যে ফরেন কারেন্সি বাই অ্যান্ড সেল হয় সেটা চারটা ফ্যাক্টরের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়। কোনগুলো হয়ে থাকে? ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন, অর্থাৎ আমাদের দেশের যে ধরেন আমাদের দেশ থেকে অন্য দেশে আমরা এক্সপোর্ট করলাম বেশি না কম, এক্সপোর্টের তুলনায় এক্সপোর্ট করলে আমরা কি পাবো? টাকা পাবো না টাকা দেবো? পাবো, এক্সপোর্ট করলে টাকা পাবো, টাকা টাকা পাবো। পাবো, ইম্পোর্ট করলে কি? টাকা দিতে হবে। টাকা দিতে হবে। এই যে কতটুকু এক্সপোর্ট করলাম আর কতটুকু ইম্পোর্ট করে টাকা পাইলাম, এইটা দেখা হচ্ছে মূলত ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ আমরা পজিটিভ ব্যালেন্সে আছি না নেগেটিভ ব্যালেন্সে আছি। যদি আমরা এক্সপোর্ট বেশি করি তাহলে টাকা টাকা বেশি পাবো, তাহলে আমাদের জি, ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ থাকবে। পজিটিভ, হ্যাঁ, আর যদি আমরা ইম্পোর্ট বেশি করি তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ থাকবে। নেগেটিভ। তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে ফরেন এক্সচেঞ্জের রেটটা ফ্যাক্টরটা ইনফ্লুয়েন্স করে আর কি, আপ ডাউন করে। ফরেন কারেন্সি ভ্যালু স্পেকুলেশন, আমরা কি জানি যে আসলে ডলার রেট আজকে কত থাকবে কালকে কত থাকবে? এটা তো আমরা জানি না। যাই না। এই যে আমরা জানি না, এই কারণে বাংলাদেশ ব্যাংক কি করে, একটা সার্টেন টাইপের একটা রেট বসায় রাখে যে যাতে আমাদের খুব বেশি আপ ডাউন না করে, একটা সতর্ক অবস্থা রেখে দেয়। এই জন্য গত কিছুদিন আগে 118 টাকা ছিল, এখন 120 টাকা রাখছে। এটা কিন্তু যদি মার্কেটে ছেড়ে দেয়, কার মার্কেটে দেখবেন এটা 125 টাকা। হ্যাঁ, তাহলে এই ডলার রেটের কারণে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা আপ ডাউন করে, প্রভাবিত হয়। এরপর হচ্ছে ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, যে কথা আমি একটু আগে বললাম। এরপরে বিভিন্ন রকম পলিটিক্যাল ইস্যু থাকে, আমাদের বিভিন্ন ইকোনমিক সার্কামস্টেন্স থাকে, আমাদের বিভিন্ন রকম চাপ থাকে। আমরা তো ছোট দেশ, আমরা হচ্ছে 10 তলা বিল্ডিং থেকে কুড়ে ঘর দেখলে যেমন সেরকম একটা দেশ আর কি। 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে টিন শেড বিল্ডিং দেখলে যেমন দেখা যায়, আমরা হচ্ছে সেরকম একটা দেশ। তো এই সমস্ত দেশের জন্য এরকম বিভিন্ন রকম ডোমেস্টিক ভায়োলেশন, পলিটিক্যাল ইকোনমিক সার্কামস্টেন্স আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রেটটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। তো ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে গ্লোবাল ইকোনমিক্সে কি কি প্রভাব পড়ে থাকে সেটা অলরেডি পড়ে ফেলছি পয়েন্টগুলো, যেমন এক্সচেঞ্জ রেট, ইন্টারন্যাশনাল ট্রেড, ক্যাপিটাল ফ্লোস, কারেন্ট, সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেনশন। এই পয়েন্টগুলো আপনারা নিজের একটু দেখে নিয়েন। এইটা পরীক্ষা অনেক সময় আসতে পারে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট পার্থক্য কি। আমি প্রত্যেকটা পয়েন্ট পারপাস এখানে লিখছি, ফাংশনের ক্ষেত্রে, পারপাসের ক্ষেত্রে, পার্টিসিপেন্টদের ক্ষেত্রে, কারণ কোন কোন পার্টিসিপেন্ট। ফাংশন, মানি মার্কেটের ফাংশন শর্ট টার্ম ট্রেড, আর ক্যাপিটাল মার্কেট লং টার্ম ট্রেড। এটা কি হয়? 1 বছরের জন্য, আর এটা 1 বছরের বেশি সময়ের জন্য। পারপাস কি? শর্ট টার্ম লিকুইডিটি নিডস আর রেজ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা কি? লং টার্ম ইনভেস্টিং। এটা পার্টিসিপেট কারা করে? ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এখানে রিটেল ইনভেস্টর, ইন্স্যুরেন্স কোম্পানি, স্টক ব্রোকার্স। এখানে ইনস্ট্রুমেন্ট কি কি থাকে? ট্রেজারি বিল, রিপারচেজ এগ্রিমেন্ট। এখানে মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড, এগুলো থাকে। রিস্ক এন্ড রিটার্ন, এখানে যেহেতু অল্প সময়ের জন্য হয়ে থাকে, এটা রিস্কও কম, রিটার্নও কম। এটা বেশি সময়ের জন্য, এটা রিস্কও বেশি, রিটার্নও অনেক বেশি। লিকুইডিটি, এটা বেশি লিকুইড, যেহেতু অল্প দিনের জন্য হয়ে থাকে খুব সহজে লিকুইড করা যায়। এটা যেহেতু বেশি সময়ের জন্য হয়ে থাকে সহজে লিকুইড করা যায় না। এটা ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে শর্ট টার্ম ম্যাচুরিটি, এটা হচ্ছে 1 বছর, 1 থেকে 1 বছর, আর এটা হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য। ঠিক একইভাবে মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যদি ডিফারেন্স এসে থাকে, তাহলে আমরা পারপাসের ভিত্তিতে যদি বলে থাকি যে মানি মার্কেটের পারপাস হচ্ছে শর্ট টার্ম বোরিং এবং লেন্ডিং, আর কারেন্সি মার্কেটের পারপাস হচ্ছে ফরেন কারেন্সি, ইন্টারন্যাশনাল ট্রেড এবং ক্যাপিটাল ফ্লোস। ইনস্ট্রুমেন্ট কি এখানে? এটার ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিপোজিট এবং বিল অফ এক্সচেঞ্জ। আর এটার ইনস্ট্রুমেন্ট কি? বাইং এন্ড সেলিং অফ ডিফারেন্ট কারেন্সি। আমার ইউএস ডলার হইতে পারে, জাপানিজ ইয়েন হইতে পারে, সৌদি রিয়াল হইতে পারে। হ্যাঁ, আর যদি আমরা পার্টিসিপেন্টের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে বিভিন্ন কর্পোরেশন, গভর্নমেন্ট, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আর এখানে পার্টিসিপেন্ট কারা? ইন্টারন্যাশনাল ব্যাংক, কর্পোরেশন, গভর্নমেন্ট, রিটেল ট্রেডার, সবাই। এটা হচ্ছে অল ওভার দ্য ইন্টারন্যাশনাল, মানে হোল ওয়ার্ল্ড ওয়াইড। এর টাইম জোন হচ্ছে স্পেসিফিক, যেমন আমরা সকাল 10টায় ঢুকি, বিকাল 4টায় আমাদের অফিস শেষ হয়, এটা স্পেসিফিক। আর এই ফরেন কারেন্সি মার্কেট এক এক দেশের জন্য এক এক টাইম। এটা কিন্তু 7 দিন 24 ঘন্টায় খোলা থাকে, 24/7 অ্যাক্রস। এই যে টোটাল ক্লাস করলাম আজকে, এইটা নিয়ে কেউ কোনো সমস্যা আছে? রিস্কের ক্ষেত্রে যদি বলা হয় মানি মার্কেটের আমার রিস্কটা কম থাকে এবং রিটার্ন ওইভাবে থাকে, আর যদি বলা হয় রিস্ক কম, রিটার্নও কম। আর ফরেন কারেন্সির ক্ষেত্রে যদি ভলাটাইল থাকে, আপ ডাউন করতে থাকে, এই জন্য যদি আপনি বেশি রেটে কিনে ফেলেন তাহলে আপনার এক্সচেঞ্জ লস হওয়ার পসিবিলিটি থাকে। টোটাল ক্লাস নিয়ে কেউ কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। একটা জিনিস জানার ছিল, ইনভেস্টমেন্ট ব্যাংকারটা একটু বলবেন?
কি বলবো স্যার? এটা কি কেউ দিচ্ছেন নাকি এখানে? ইনভেস্টমেন্ট ব্যাংকটাকে কি বলবো নাকি স্যার? হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ব্যাংক হলো স্যার, আমরা যখন একটা কোম্পানি তার শেয়ার গুলো সেল করার জন্য আহ, যদি শেয়ার থাকে, তখন যে ব্যাংক বা যে প্রতিষ্ঠান তার সম্পূর্ণ শেয়ার গুলো কিনে নেয়, সে হলো ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ করে। যদি পাবলিক না কেনে তাহলে। যদি পাবলিক না কেনে, হ্যাঁ। জি, পাবলিক যদি যখন না পাবলিক না কিনে, কেনে, আনসোল্ড যেটা থাকে সেটা। জি জি আনসোল্ড যেটা থাকে আর কি। ঠিক আছে, বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, পরবর্তী ক্লাস যদি কেউ থাকে তাহলে তারাও অ্যাটেন্ড করেন আর কি। সবাই কি আপনার 6টা করে ক্লাস নিচ্ছেন? না, আমার 3টা স্যার। 3টা কেন নিচ্ছেন? স্যার পরবর্তী আর ক্লাস 3টে পাস কয়টা? আছে। হ্যাঁ, আর 3টে তো পাস আছে। 3টে পাস করছেন? আচ্ছা আচ্ছা, জি জি। আলহামদুলিল্লাহ। তো যারা যারা 6টা নেন নাই এবং পাস করেন নাই, তারা ওই জাহাঙ্গীর ভাইয়ের মতো ট্রাই করেন, একবার অ্যাটেম্প নিয়ে। আমার মনে হয় ভালো হবে আর কি, কারণ জাহাঙ্গীর ভাই কিন্তু গতবারও অ্যাটেম্প নিচ্ছিল, ভালো করছে, এবারও অ্যাটেম্প নিচ্ছে। আমার মনে হয় এটা ভালো করবে। এখনো সময় আছে, আমরা কোনো ক্লাস করাই নাই, আপনারা সবাই ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। যারা পরবর্তী ক্লাস করবেন, আমার মনে হয় এই লিঙ্কেই ক্লাস হবে। ওকে ওকে স্যার, ওকে। মিজান ভাই, এই লিঙ্কে ক্লাস হবে না? স্যার এই লিঙ্কে ক্লাস হবে স্যার, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর স্যার শুরু করে দেন, এটা তো দেরি করে মানে দেরি হয়ে গেছে ইন দ্য মিনটাইম। আচ্ছা, আমি 5 মিনিট পরে শুরু করবো, হ্যাঁ? ওকে স্যার, ঠিক আছে। মিজান ভাই একটু 5 মিনিট দিয়ে রাখেন, হ্যাঁ?